ওকে, আসসালামু আলাইকুম। মার্স ওয়ার্ডের পক্ষ থেকে আমি মোহাম্মদ তৌহিদুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলা ব্যাকরণের শেষ ক্লাসে। কারণ আজকে আপনারা লেকচার 7-এ আসছেন, তো অনেক দিনের একটা জার্নি হচ্ছে আপনাদের সঙ্গে, অনেক দিন থেকে আপনাদের সঙ্গে ক্লাসে যুক্ত আছি, তাই না? তো আজকে সেই ক্লাসের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। তো আজকে এই পরিসমাপ্তি ক্লাস যারা একদম শুরু থেকে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমাকে একটু দেখছেন বা আমার কথা শুনছেন, তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন যে আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আর আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। এই দুটো ঠিকঠাক হলে আমি ক্লাসের সামনের দিকে আগাবো এবং আশা করছি আপনারা সবাই আমাকে ঠিকঠাক দেখতেও পাচ্ছেন এবং ঠিকঠাক শুনতেও পাচ্ছেন। আমি একটু চেক করি যে কি অবস্থা। ওকে, কিছুজন দেখছেন আমাকে, অলরেডি ফারজানা সরকার আছেন, উনি আমাকে সালাম জানিয়েছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নাসির জাহান নিপা সালাম জানিয়েছেন। শামিম শারমিন এবা ইবা। ওকে, মোটামুটি কতজন দেখছেন এই মুহূর্তে? 7 থেকে 8 জন। অনেক বিষয়, অনেকগুলো। কারণ এই আজকের এই রাতের বেলা একদম শেষের দিকে ক্লাসে ওদের 10-12 জন পাওয়া যাবে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। যদি এখনকার স্টুডেন্টরা অনেক কম ক্লাস করছে বা রাইট টাইমে ক্লাসগুলো করছে না, কিছু করার নেই, কারণ ক্লাসের এগুলো থেকেই যাবে। যার যখন ভালো লাগে সে তখন দেখে নেয়। তবে যে যাই বলুক না কেন, লাইভ ক্লাস করাতে একটু মজাটা বেশি মনে হয়, শেখাটা ভালো যায়। আর যদি রেকর্ডেড ক্লাস চান তাহলে তো কোনো সমস্যা নেই, আমাদের তো অ্যাপস আছে, অ্যাপসে রেকর্ডেড ক্লাসগুলো আপলোড হচ্ছে, আপনি ওখানেও দেখতে পারবেন। ঠিক আছে। ওকে, আরো এই কথা বলতে না বলতে আরো 2 জন বেড়ে গেছে আমার সঙ্গে, 2 থেকে 3 জন বেড়ে গেছে, প্রায় 11 জনের মতো ক্লাসটা দেখছেন। এবং যতই বলছে ততই বাড়ছে, মানে কি আমি শুধু সংখ্যা নিয়ে আলোচনা করতেই থাকি আর এদিকে ভিউয়ার্স বাড়তেই থাকুক, তাই না? ওকে, আসলে বিষয়টা সেরকম না, মোটামুটি এখন অনেকেই ফ্রি আছেন, এই জন্য ক্লাসটা দেখার সুযোগ পাচ্ছেন বা দেখছেন। দ্যাটস গুড। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা শুনলেই সবার খুবই কষ্ট লাগে বা খারাপ লাগে। আশা করছি আপনাদের কাছে বইটা তো আছে। হ্যাঁ, আমার একদম বেড়ে গিয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য, আজকে লেকচার 7, মানে একদম শেষ। তা হচ্ছে সমাস, বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ, সমার্থ শব্দের বাহুল্যজনিত ভুল, বানানের ভুল, এগুলো হাবিজাবি কিছু, হাবিজাবি না, সবগুলো ইম্পর্টেন্ট তথ্য দেওয়া আছে। তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সমাজটাকে পড়াবো, কারণ এটা বিশাল বড় টপিক, তো এটা পড়াতেই অনেক সময় চলে যাবে। এর মধ্যে আরো 2 একজন এসে আমাকে সালাম জানিয়েছেন, যারা সালাম জানিয়েছেন তাদেরকে ওয়ালাইকুম আসসালাম, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঠিক আছে। যেমন আফিয়া ইবরাত সরকার উনি সালাম জানিয়েছেন, ফারজানা সরকার বলছেন সব ঠিকঠাক আছে। ফারিয়া চৌধুরী বলছে যে আসসালামু আলাইকুম ডিয়ার ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন তার মানে আপনারা? ওকে, মীরা মঞ্জিরা, আপনাদের নামগুলো অনেক পরিচিত আমার কাছে, বিশেষ করে এই ব্যাচটা তো অনেক পুরনো ব্যাচ, তো তো আপনাদের সঙ্গে তো সবচেয়ে বেশি ক্লাস হয়েছে। তো আপনাদের নামগুলো অনেকটাই পরিচিত, যেমন যে নামগুলো আছে মীরা মঞ্জিলা, ফারিয়া চৌধুরী, তারপর হচ্ছে ফারজানা সরকার। ফারজানা সরকার ফেসবুকে বেশ অ্যাক্টিভ দেখা যায়, আমিও অ্যাক্টিভ থাকি, এই জন্য তাকে দেখতে পেয়েছি। এই তো স্যার, আজকে শেষ ক্লাস। জি, আজকে বাংলা ব্যাকরণের শেষ ক্লাস। সাহিত্যের ক্লাস মেবি আরো কিছু পাবেন, আমি সাহিত্যের ক্লাস দেখি। সাহিত্যের লেকচার 10টা, তো হয়তো স্যার মেবি 7 পর্যন্ত 8 পর্যন্ত নিয়েছে, জানি না কতদূর নিয়েছে। আর আমার আজকে লেকচার 7 এর ক্লাস। ঠিক আছে, চলুন শুরু করে দেই, তাই না? আপনারা কি মানে খেয়ে ক্লাস দেখতেছেন, না ক্লাস শেষ করার পর রাতের খাবার খাবেন? অনেকে আছে না, রাতে আমি আর খাবোই না, কেন আজকে শেষ ক্লাস, আমরা আরো ক্লাস করব, এই দুঃখে কেউ বাদ দিবেন না, এটা করার কোনো দরকার নেই। যদি মনে হচ্ছে না ব্যাকরণে আরো ক্লাস লাগবে বা আরো লেগে থাকা দরকার, তাহলে আমাদের 43তম 4th ব্যাচ রানিং হয়েছে, আমি একটা ক্লাস নিয়েছি। চাইলে আপনারা ওই গ্রুপগুলোকে যুক্ত হতে পারেন, অথবা প্রাইমারি ক্রাশ কোর্স হচ্ছে ওখানেও ভর্তি হতে পারেন, আর আপনারা একই ধাঁচে মোটামুটি পড়ে, সমস্যা হবে না। ঠিক আছে। ওকে, চলো শুরু করে দিই। আজকে আমরা যে বিষয় শিখবো সেটা হচ্ছে সমাস। টপিকের নাম হচ্ছে সমাস। এই সমাস শিখতে লাগে 6 মাস, আসলে সমাসটা আসতেই 6 মাস থেকে, 6 মাস 6 মাস 6 মাস, সমাস 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 সমাস, মানে 6 মাসকে বলতে বলতে হয়তো সমাস হয়ে গেছে। ওকে, মজা করে বলছিলাম। 6 মাস লাগুক আর যাই লাগুক, স্যার রিভিশন ক্লাস দিন। বাবা, রিভিশন ক্লাসও চান? ওকে, ঠিক আছে, ভালো কথা বলেছেন। রিভিশন ক্লাস গ্রুপ থেকে রিভিশন আকারে দেখে নিবেন, হয়ে গেল। আসেন, যা বলছিলাম,
সমাজ পড়তে আসলে 6 মাস লাগলো, আমাদের হাতে তো 6 মাস সময় নেই। আমরা যতক্ষণ টাইম পাবো খুব শর্টকাটে দ্রুত সমাজটা কিভাবে শেখা যায়, কিভাবে উত্তর করা যায় সেই বিষয়ে আলোচনা করবো। ওকে, আচ্ছা আমরা সমাজের কিছু বেসিক তথ্য জেনে নিই। সমাজ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ঝটপট লিখে ফেলেন যে সমাজ শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। এরপর দেখেন সমাজকে যদি ভাঙ্গা হয় বা বিশ্লেষণ করি, সমাজকে যদি ভাঙ্গা হয় বা বিশ্লেষণ করি তাহলে পাওয়া যাবে যে সম যোগ অস যোগ অ। তার মানে সমাসের বিশ্লেষিত রূপ হচ্ছে সমযোগ অস যোগ অ। ঠিক আছে, এই ভাঙ্গটা দেখে আমরা বলতেই পারি ওকে ঠিক আছে। এখন ওকে, একটু ইন্টারাপ্ট হয়েছিল, জানি না আপনারা, হ্যাঁ এখন তো আশা করছি ঠিকঠাক দেখা যাচ্ছে। ঠিকঠাক দেখছেন তো তাই না? একটু কমেন্ট করে জানাবেন। ওকে ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। তার মানে দেখেন সমাসকে যদি ভাঙি তাহলে হচ্ছে যে সম যোগ অস যোগ অ। ক্লিয়ার? তার মানে সমাসের এই ভাঙাটা দেখে আমরা বুঝতে পারি যে সমাজ হচ্ছে প্রকৃতি প্রত্যয় সাধিত একটা শব্দ। আর এটা হচ্ছে যদি কৃত প্রত্যয় সাইন আছে তার মানে হচ্ছে কৃত প্রত্যয়। ওকে, এরপরে আসেন সমাস অর্থ কি। দেখেন সমাস অর্থ হচ্ছে মিলন। সমাস অর্থ পাই হচ্ছে মিলন। আবার সমাস অর্থ পাই সংক্ষেপণ। আজকে পেন একটু ডিস্টার্ব দিচ্ছে। সমাস অর্থ কি পাচ্ছি? মিলন অথবা সংক্ষেপণ। দেখেন সমাস অর্থ যদি মিলন অথবা সংক্ষেপণ পাই তাহলে সমাসের বিপরীত কি হবে? সমাসের বিপরীত হয়ে যাবে বিচ্ছেদ বা বিগ্রহ। সমাসের বিচ্ছেদ হচ্ছে, সরি, সমাসের বিপরীত বিচ্ছেদ বা বিগ্রহ। দেখেন তার মানে আমরা বলতে পারছি যে এটা অনেকটা সন্ধির মতো, তাই না? এটা কিসের মতো? সন্ধির মতো। এই সন্ধির মতো কেন বলছি? সন্ধি অর্থ হচ্ছে মিলন, সন্ধির বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ, তাই না? তাহলে দেখেন সন্ধি আর সমাসের বেসিক পার্থক্য কোথায়? সন্ধি আর সমাসের বেসিক পার্থক্যটাই হচ্ছে যে সন্ধিতে মিলন ঘটে ধ্বনি বা বর্ণের। ঠিক আছে, জাস্ট কয়েক 30 সেকেন্ড আমাকে টাইম দিন। ওকে ঠিক আছে। তাহলে সন্ধি আর সমাসের পার্থক্যের কথা দেখেন, পার্থক্য হচ্ছে সন্ধিতে মিলন ঘটে ধ্বনি বা বর্ণের। কার মিলন ঘটবে? ধ্বনি বা বর্ণের মিলন ঘটবে। আর সমাসে মিলন ঘটবে পদের। কার মিলন ঘটবে? সমাসে মিলন ঘটবে পদের। দেখেন উদাহরণ যদি দেই, উদাহরণ না দিলেও চলবে, আপনারা এটা বোঝেনি মোটামুটি। তাহলে সন্ধিতে কি লিখি? আমরা লিখি যে বিদ্যা যোগ আলয়। তার মানে এখানে দেখেন এখানে একটা আ আছে, এখানে একটা আ আছে। এই দুটো আ যুক্ত হয়ে একসঙ্গে আকার হয়েছে। ঠিক আছে, এই দুটো আযুক্ত কি হয়েছে? আকার হয়েছে। তার মানে সন্ধিতে ধ্বনির মিলন ঘটতেছে বা বর্ণের মিলন ঘটছে। কিন্তু সমাসে কি ঘটবে? সমাসে বলবো কিন্তু সিংহ চিহ্নিত আসন। তার মানে দেখেন এখানে সিংহ একটা পদ, চিহ্নিত একটা পদ, আসন একটা পদ। তিনটা পদ একসঙ্গে যুক্ত হয়ে কি হয়েছে? একটা পদে, একটা পদে অর্থাৎ এক পদীকরণ হয়েছে বা সংক্ষেপণ করা হয়েছে। এটা হচ্ছে সন্ধি সমাসের বেসিক পার্থক্য। আশা করছি এটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে এটা আপনারা বুঝতে পেরেছেন বা বোঝেন। ওকে, এরপরে আরেকটা জিনিস শেখায় যে সমাসের জ্ঞান অংশ বা প্রতীতি কয়টি। খাতায় ঝটপট লিখবেন যে সমাসের জ্ঞান অংশ বা প্রতীতি। আমি জাস্ট এটা ডিস্টার্ব লিখেছি, লেখেন যে অংশ। কিছু বেসিক জিনিস শেখাচ্ছি যে সমাসের জ্ঞান অংশ বা প্রতীতি। আমি জাস্ট অংশ দিলাম। অংশটা কয়টি?
পাঁচটি। একটু দ্রুত বলছি, আমরা একটু দ্রুত বোঝার ট্রাই করবেন, ঠিক আছে? যেমন উদাহরণটা থেকে আমরা শিখবো, যে লিখলাম আমি যে সিংহ চিহ্নিত আসন ইকুয়াল সিংহাসন। ঠিক হয়, সিংহ চিহ্নিত আসন ইকুয়াল কি? ইকুয়াল হচ্ছে সিংহাসন। এখন দেখেন এখান থেকে আমরা সমাসের জ্ঞান অংশ বা প্রতিটি পাঁচটি লিখবো। এই প্রথমটাকে বলছি আমরা প্রথম পদ। এটাকে বলা হয় প্রথম পদ বা পূর্ব পদ। কি বলা হয়? প্রথম পদ বা পূর্ব পদ। শেষেরটাকে বলা হয় শেষ পদ বা উত্তর পদ। শেষ পদ বা উত্তর পদ, ঠিক আছে? আবার দেখেন প্রত্যেকটাকেই আমি একটু এখানে প্রত্যেকটা যে পদ আছে সিংহ চিহ্নিত আসন, এই প্রত্যেকটা পদ হচ্ছে এক একটা করে সমসমান পদ। একটু দেখেন, সিংহ হচ্ছে সমসমান পদ, চিহ্নিত হচ্ছে সমসমান পদ, আসন কোন পদ? সমসমান পদ, ঠিক আছে? তারপরে সিংহ চিহ্নিত আসন আবার পুরোটাকে একসঙ্গে বলা হচ্ছে ব্যাস বাক্য। পুরোটাকে একসঙ্গে বলা কি হচ্ছে? ব্যাস বাক্য। চারটা জিনিস পেয়েছি, প্রথম পদ বা পূর্ব পদ, শেষ পদ বা উত্তর পদ, প্রত্যেকটা সমসমান পদ, আর পুরোটাকে বাক্যটাকে বলছি আমরা ব্যাস বাক্য। চারটা পেয়েছি। আর শেষেরটা হচ্ছে, এটাকে বলা হয় সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। মানে কি? সবগুলো পদ মিলে সমস্ত পদ অথবা সমাস নিষ্পন্ন পদ। আর এজন্যই বলা হয় যে সমাসের জ্ঞান অংশ বা প্রকৃতি হচ্ছে পাঁচটি। আশা করছি আপনারা এই পাঁচটি কাহিনী বুঝতে পেরেছেন। আর যদি এরপরও কারো বুঝতে প্রবলেম থাকে তাহলে কাইন্ডলি একটু আমাকে জানাবেন যে বুঝিনি। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন না? ওকে, আশা করছি বুঝতে পেরেছি। এবার আসেন আমরা প্রকারভেদের দিকে যাব। আসেন প্রকারভেদে যাব, যে সমাস কত প্রকার। এখানে সমাসের প্রকারভেদে কিন্তু বেশ ভালোই কথাবার্তা সরগোল শুরু হয়ে গেছে। এটা আগেতেও হয়েছিল যে সমাস হচ্ছে মূলত চার প্রকার, এবং এটা বেশি জন স্বীকৃত হয়ে যাচ্ছে। এবং আপনারা যদি ক্লাস 9 10 এর এখন ব্যাকরণ করে দেখেন, এই ব্যাকরণ বইয়ে লেখা আছে যে সমাস হচ্ছে মূলত চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। কারণ কি দেখেন, আমরা সমাজ ছয় প্রকার জানি, মোট ছয় প্রকার, এটাও শিখবো আমরা। তবে এখন মূলত চার প্রকার, এটার প্রতি একটু গুরুত্ব দিব। কারণ নবম দশম শ্রেণীর নতুন যে বইটা এসেছে 2021 সালের এডিশনে, এখানে কিন্তু লেখা আছে সমাজ মূলত চার প্রকার। কারণ কি দেখেন, যে তিনটা সমাজ আছে, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু। কি কি? কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, এই তিনটা সমাজ মিলে একটা সমাজ বানানো হয়েছে। তার মানে কি দুটো সমাজ চলে গিয়েছে। দুটো সমাজ চলে গিয়ে যে একটা মধ্যে ঢোকে, তার মানে কি ছটা থেকে দুটো বাদ চারটা। এই জন্যই পরীক্ষায় যদি কোনোভাবে প্রশ্ন আসে সমাজ মূলত কয় প্রকার, উত্তর দেখাবো চার প্রকার। তাছাড়া সমাজ বলতে আমরা ছয় প্রকারে শিখবো। আর পরীক্ষায় এগুলো তেমন আসে না বললে চলে, যে কত প্রকার কি এগুলো আসবে না, কোনটার মধ্যে কি আছে সেটা আমরা শিখবো। চলেন আমরা প্রথমেই শিখে নিব যে দ্বন্দ্ব সমাস। তো খাতার উপরে হেডলাইন দিয়ে লেখেন দ্বন্দ্ব। আর দ্বন্দ্ব বানান যদি আপনি ভুল করেন তাহলে আপনার সঙ্গে আমার লেগে যাবে দ্বন্দ্ব। ওকে, একটু আমাকে জানান তো আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা, বা সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমার সঙ্গে একটু কাইন্ডলি কমিউনিকেশন করবেন বা কমিউনিকেট করবেন, একটু মেসেজ, মেসেজ তো না, কমেন্ট করবেন যে ঠিক আছে, বুঝতে পেরেছি, লেখা হয়েছে। তাহলে আমি বুঝতে পারি হ্যাঁ যে আপনারা ঠিকঠাক ভাবে ক্লাসে আছেন এবং আমিও ঠিকঠাক ভাবেই পড়াচ্ছি। ওকে, তো দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলি। দেখেন দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদের অর্থ প্রদান থাকে। এই সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে উভয় পদের অর্থ প্রদান। সমাসে তো দুটো পদ থাকে, প্রথম পদ এবং শেষ পদ, দুইটা পদেরই অর্থ কি থাকে? প্রধান থাকে। আর এই সমাসের ব্যাস বাক্যে ও এবং আর যুক্ত থাকে। ওকে, ফার্দার সবাই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ আপু, সব ঠিকঠাক আছে। আচ্ছা, বোর্ডের লেখা দেখা যাচ্ছে কি, বা কোনো কারণে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কি ঘোলা এরকম কিছু দেখা যাচ্ছে? আজকে আমি দেখতেছি যে আমার ব্যান্ডউইথের হচ্ছে মানে আপলোড স্পিড ডাউনলোড স্পিড তুলনামূলক কম করে দিয়ে রাখছে। তো সেটা আমি জানতে চাচ্ছি যে আপনারা সব ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে? ওকে, দ্বন্দ্ব সমাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে উভয় পদের অর্থ প্রদান থাকে।
2 নম্বর বৈশিষ্ট্য লিখতে পারেন, না লিখলেও চলে, যেখানে ব্যাস বাক্যে 3টা অব্যয় ব্যবহৃত হয়। কি কি অব্যয়? ও এবং আর। কি কি? ও এবং আর, এই 3টা অব্যয় ব্যবহৃত হয়। এখন দেখেন এই দ্বন্দ্ব সমাসের অনেকগুলো প্রকারভেদ আছে, আমরা সবগুলো প্রকারভেদ শিখবো না, যেগুলো পরীক্ষাতে আসবে বা যেগুলো পরীক্ষাতে আসে আমরা সেগুলোই শিখবো। কারণ আসেন কি কি পরীক্ষা আসে আর কোনগুলো শেখা দরকার। আমরা প্রথমেই শিখবো মিলনার্থক দ্বন্দ্ব, ঝটপট শিখবো এগুলো। আসেন মিলনার্থক দ্বন্দ্ব বলতে কি বুঝি? দেখবেন যে এখানে 2 ধরনের মিলন পাবো, একটা হচ্ছে বৈবাহিক মিলবন্ধন, আরেকটা মিলন পাবো যে এখানে বৈবাহিক মিলবন্ধন ছাড়াও খুব চমৎকার একটা পদের সাথে একটা পদের মিলবন্ধন আছে। ওকে, আসেন উদাহরণ থেকে তাহলে শিখবো। যেমন দেখেন যদি লিখি আমি মা বাবা, লিখতে পারি ভাই বোন, ঠিক আছে, লিখতে পারি যে চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, এগুলোও লিখতে পারি, কোনো সমস্যা নেই, এগুলো হচ্ছে মিলন, চমৎকার মিলবন্ধন থাকে। আবার লিখতে পারি যে চা বিস্কিট, চায়ের সঙ্গে বিস্কিটের চমৎকার সম্পর্ক থাকে, চা বিস্কিট। এরপর হচ্ছে গান বাজনা, গানের সঙ্গে বাজনার ভালো সম্পর্ক থাকে, গান বাজনা। ওকে, আরো লিখতে পারি জিন পরি, মা বাবা ভাই বোন ইত্যাদি, এগুলোকে আমরা বলছি মিলনার্থক দ্বন্দ্ব। ঠিক আছে, ওকে, এখন আমি আমার বোর্ডটা ক্লিয়ারই দিচ্ছি, মোটামুটি যতটুকু দেখা গেলে ক্লাসটা করা যাবে সেরকম দেখা যাচ্ছে। এরপর আসেন আমরা শিখবো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। কি শিখবো? আমরা শিখবো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, চা চিনিও চলে, কারণ চার সঙ্গে চিনির একটা ভালো মিলবন্ধন আছে। আসলে চার সঙ্গে চিনির যতটা একটা ভালো মিলবন্ধন আছে, চার সঙ্গে বিস্কিটের, চার সঙ্গে চিনি একটা বলতে পারি যে অপরিহার্য বিষয়, এটা যে লাগবেই, মানে লাগে অনেকটা। চা চিনি, চা চিনি কি কেউ বলে? শোনেন আরেকটা বিষয়, সমাজ তো সেগুলোই যেগুলো আপনাকে অনেকগুলো পদকে এক পদীকরণ করে বলা হয় কথাটা। কেউ কেউ বলে যে চা চিনি খাবো, আমরা কি বলি? চা বিস্কিট খাই, চার সঙ্গে বিস্কিটটা যায়, ঠিক আছে, চিনিটা না। আসলে আপনি চা চিনিকে সমাজবদ্ধ শব্দ যে বানাতে চাচ্ছেন, কিন্তু একটা তো মিলবন্ধন থাকতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে না, হবে না। ওকে, ভালো প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ। এবার আসেন বিপরীতার্থক দ্বন্দ্ব। দেখেন বিপরীতার্থক দ্বন্দ্ব কি, অর্থাৎ সেই শব্দগুলোই বা যে শব্দ যুগলকে, বিপরীত শব্দ যুগলকে আমরা বাক্যে, কথায় বা বিভিন্ন কাজে ব্যবহার করি সেগুলি। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে, বলতে পারি যাওয়া আসা, লেনদেন, যাওয়া আসা, লেনদেন, বলতে পারি যে দেনা পাওনা, বলতে পারি যে দিন রাত, দেনা পাওনা, দিন রাত ইত্যাদি। এগুলো হচ্ছে একদম পিওর বিপরীত। যেমন যাওয়ার বিপরীত আসা, লেনদেন, বলি না যে আমরা কিন্তু কথা ছিল বলি তার লেনদেন ভালো না। দেখেন দুইটা পদ কিন্তু একরকম অর্থ, লেনদেন দ্বারা বোঝাচ্ছে যে তার সঙ্গে মানে হিসাবপত্রের ঝামেলা হবে। আমরা কি দেনা পাওনা, যাওয়া আসা, বলি না তোমার এখানে যাওয়া আসা করা ঠিক না। অর্থাৎ সেই বিপরীত শব্দগুলো যেগুলো আমরা মানে এক পদ হিসেবে ব্যবহার করি, যদি এক পদ হিসেবে ব্যবহার না করেন বা এক পদীকরণ যদি না হয় তাহলে তো সমাসই হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন বিপরীতার্থক দ্বন্দ্ব। এরপর আসেন আমরা শিখবো বিরোধাত্মক দ্বন্দ্ব। আসুন বিরোধাত্মক দ্বন্দ্ব কাকে বলে। এখানে যে শব্দ যুগল পাবো বা পদ যুগল পাবো, ঠিক আছে, একটা পদ আরেকটা পদের সঙ্গে বিরোধ সম্পর্ক বিরাজ করবে, একটা পদের সঙ্গে একটা পদের বিরোধ সম্পর্ক আছে। ঠিক আছে, যেমন আসেন আমরা যদি বলি যে এরকম দা কুমড়া, কি লিখলাম? দা কুমড়া। তাই এখন দেখেন দায়ের সঙ্গে কুমড়ার সম্পর্ক নেই, কাটাকাটি সম্পর্ক, মানে কি বিরোধ সম্পর্ক, তাই না? এরপর আমরা লিখতে পারি দা কুমড়া, তারপর লিখতে পারি যে ওহি নকুল। ওহি মানে হচ্ছে সাপ, নকুল মানে বেজি। সাপ আর বেজির সম্পর্ক কি ভালোবাসার সম্পর্ক না ডিসিম ডিসিম সম্পর্ক? অবশ্যই। আরো লিখতে পারেন হচ্ছে সাপে নেউলে, ওহি নকুল সম্পর্ক। এগুলোকে বলছি বিরোধাত্মক দ্বন্দ্ব। আরেকটা স্টার লিখবেন, তা হচ্ছে স্বর্গ নরক। এটাকে অনেকে বিপরীতার্থক দ্বন্দ্ব বলে, কিন্তু স্বর্গ নরকের বিপরীতার্থক দ্বন্দ্ব বলে, এটা বিরোধাত্মক দ্বন্দ্ব। কেন বিরোধাত্মক দ্বন্দ্ব? এটা একটু ব্যাখ্যাটা বড়, বড় ব্যাখ্যা দিতে যাচ্ছি না, জাস্ট এটুকু মনে করবে যে স্বর্গের আরেকটা বিপরীত আছে মর্ত। তারপরে স্বর্গের প্রিয় বিপরীত নরক করা, স্বর্গের প্রিয় বিপরীত মর্ত না, একটু ঝামেলা থাকার কারণে এটাকে
মনে করবেন যে বিরোধাত্মক দ্বন্দ্বের মধ্যে দেওয়া হয়েছে, এজন্য স্টার দিয়ে দিয়েছি। হ্যাঁ, মীরা মঞ্জুল আমাকে সাহায্য করেছে যে ওই নকুল অলরেডি প্রশ্ন করছেন যে সর্বনাম কেন বিরোধ, একটু বলে দিলাম। ব্যাখ্যা করতে হবে, আজকে ব্যাখ্যা করতে চাচ্ছি না, কারণ সমাজ অনেক বড় পার্ট। ওকে, এরপর আসেন আমরা শিখবো সমার্থক দ্বন্দ্ব। একটু বুঝতে পেরেছি সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কি? এখানে একদম সম অর্থ থাকবে, দুইটা অর্থ থাকবে এবং আমরা একটা পদ হিসেবে ব্যবহার করি। ঠিক আছে, যেমন কি করতে পারি, বলতে পারি যে মাথা মুন্ডু, তাই না? আর বলতে পারি কি হাট বাজার, মাথা মুন্ডু, হাট বাজার, ঘর দুয়ার। আমরা দুয়ার বলতে মানে দরজা বুঝালেও কিন্তু ব্যাকরণিক ভাবে ঘর দুয়ার সমার্থক দ্বন্দ্বের মধ্যে আছে। ঠিক আছে, মাথা মুন্ডু, হাট বাজার, টাকা পয়সা, ঠিক আছে, ঘর দুয়ার, এরকম যতগুলো মানে সম অর্থ দিবে এই সবগুলোকেই আমরা বলছি সমার্থক দ্বন্দ্ব। হ্যাঁ, আরেকজন বলছেন বই পুস্তক, ভেরি গুড, বই পুস্তক, এগুলো সমার্থক দ্বন্দ্ব। এরপরে খাতা লিখেন যে প্রায় সমার্থক দ্বন্দ্ব, এটা ইম্পর্টেন্ট। প্রায় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব কি? দেখবো যে এগুলো একেবারে সমার্থক না, সমার্থকের কাছাকাছি। তো এটা আমরা শিখবো দুইটা স্টেপ দিয়ে। কয়টা স্টেপ দিয়ে শিখবো? দুইটা স্টেপ দিয়ে। দুইটা স্টেপ কি দেখেন, এখানে কিছু কিছু শব্দ পাবো যে একটা পাবো বাস্তব আর একটা পাবো অবাস্তব, মানে যার কোনো পৃথিবীতে অস্তিত্বই নাই, এরকম শব্দ যোগ করবো। আসলে ওরকম কিছু উদাহরণ দেখি। যেমন থেকে আমরা প্রায় বলি যে ফ্রেন্ডদেরকে বলি চলো বাজার থেকে গিয়ে চা টা খেয়ে আসি। ভাই চা জীবনই খেলাম, টা বলে দুনিয়া এখন কোনো কিছু পাইনি, আমার লাইফে টা বলে কিছু খাওয়াও হয়নি। আমার বলি না যে কাপড় চোপড় গুলো পরিষ্কার করতে হবে, কাপড় তো অলওয়েজ পরেই থাকলাম, কিন্তু চোপড়ের দেখা কখনোই পেলাম না। এই যে কাপড় চোপড় বলতেছি, তাই না, চা টা কাপড় চোপড়, আর বলছি ভাত টাত কলম টলম বউটো, বউটো বলে তোমার ঝামেলা, এইগুলোই অর্থাৎ কলম টলম যেগুলো আছে আমরা এগুলোকে বলছি যে প্রায় সমার্থক দ্বন্দ্ব। মনে রাখবে না যে একটা প্রমাণ বাস্তব আর একটা অবাস্তব বলে ফেলবে। এরপর দেখবেন যে কিছু কিছু আছে যা দেখতে অনেকটা ওই টাইপের মতো, তার কাছাকাছি একই রকম হওয়ার পরে কাছাকাছি তুলনা দেওয়া হয়েছে, এরকম থাকবে। যেমন দেখেন যদি বলা হয় যে কীট পতঙ্গ, লেখা হয় যে কীট পতঙ্গ, ওকে। আবার লেখা যেতে পারে যে পোকামাকড়, আবার লেখা যেতে পারে দয়া মায়া। আসেন এখন দেখেন কীট পতঙ্গ, কীট মানে কি? যে পোকাগুলো উড়তে পারে কিছুটা, তাকে আমরা বলছি কি কীট বলতেছি। এখন দেখেন মশা উঠতে পারে এই জন্য কীট, তাই না? মাছি উঠতে পারে এই জন্য হচ্ছে কীট। তো তাকে তুলনা করতে কার সঙ্গে? পতঙ্গের সঙ্গে। আমরা কি পাখির সঙ্গে তুলনা করছি? তার মানে কি তেলাপোকা কি পাখি? আপনাদের কি পছন্দের পাখির নাম কি তেলাপোকা? ওকে, তেলাপোকা তো উঠতেই পারে, তাই না? আপনি কি তাকে পাখি বলবেন না? তাকে পাখি বলে তুলনা করা হয়েছে। ঠিক একইভাবে পোকা মাকড়, পোকাগুলোকে মাকড়সার সঙ্গে তুলনা করা হয়েছে। অনেকে বলে যে দয়া মায়া একই জিনিস, না দয়া মায়া একই জিনিস না। দয়ার মায়ের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আপনি হাঁটছেন, কোথাও যাচ্ছেন, একটা বৃদ্ধ মহিলা আপনাকে সাহায্য চাইতে আসলো, আপনি তাকে সাহায্য করেন, এটা হচ্ছে দয়ায় বৈশিষ্ট্য সাহায্য। সরি, আসলে আমি 3 দিন ধরে অসুস্থ ছিলাম, মোটামুটি বেশ ভালো মানের, প্রচুর সর্দি, সঙ্গে হালকা কাশি। তো সর্দি জ্বর কিছুটা ভালো হয়ে গেছে, কিন্তু কাশিটা একেবারে সরেনি, সিরাপ চলছে। আশা করছি আজকে একটু কাশবো, আগামীকাল থেকে অনেকটা ভালো হয়ে যাবে। তো এর মধ্যে আপনাদের ক্লাস, লাস্ট ক্লাস, অনেকদিন পরে ক্লাসে যুক্ত হচ্ছে আপনাদের সঙ্গে। ক্লাসটা ভাবলাম যে অন্য কোনো দিন নিবো, কিন্তু শেষমেশ কেন ভাবলাম না ক্লাসটা নিতে পারবো, নিয়ে ফেলি। তো নিতে এসে দেখি শুধু কাশতেছি আর কাশতেছি, কাশতেছি আর কাশতেছি। তো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, ঠিক আছে? মায়া সুন্দর দৃষ্টিতে তাকাবেন, দয়া না মায়া। কারণ আপনার সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয়, এখন আর দয়া করবেন, এখন মায়াই করবেন। এটা এই তো যেটা পড়াচ্ছেন যে দয়া আর মায়ের মধ্যে বেশি পার্থক্য, যে আপনার ইনস্ট্যান্ট কারোর প্রতি দেখে যে সহানুভূতি জন্মে সেটা হচ্ছে দয়া। আর যাকে আপনি চেনেন বা যার প্রতি আপনার একটু হলেও সহানুভূতি অনেক আগে থেকে জন্ম বা বিশেষ কিছু হতে পারে,
তার প্রতি যে আপনার সহানুভূতিটা জন্মাবে তা হচ্ছে মায়া। ওকে, করোনা টরোনা হয়েছে কি? করোনা টরোনা হয়নি, কারণ কোনো প্রকার জ্বর নাই, কিছুই নাই, জাস্ট সর্দি ছিল। আর এটা হওয়ার কারণ আমার জানা আছে, কারণ ফ্রিজ থেকে ডিরেক্ট আমি কয়েকদিন থেকে আম বের করছি। মনে করেন আমটাকে যে একটু নরমালাইজ করতে হবে সেটাও করছি না। আমগুলো খেতে প্রচুর মিষ্টি, ঠান্ডা মিষ্টি খেতে খুব ভালো লাগতেছে, মনে হচ্ছে যে আইসক্রিম খাচ্ছি আমের ফ্লেভার, মানে কিছুটা এরকম ফিল হচ্ছিল। এই কারণে টানা 3 থেকে 4 দিন একই কাজে করেছি রাত্রিবেলা। তো তার ফলশ্রুতিতে হতে পারে যে এরকম একটা কাশি টাশি শুরু হয়ে গেছে। আর করোনা হলে তো হতেই পারে, করোনা তো অনেকেরই হচ্ছে। আর আমি তো মোটামুটি ঢাকা শহরে ভালোই ঘোরাফেরা করি। দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া করে যাতে সুস্থ হই আর কি। ওকে, আসেন, অনেক কথা বলে ফেলছি। আশা করছি প্রায় সমর্থক বুঝতে পেরেছেন এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপর আসেন আমরা শিখি হচ্ছে একশেষ দ্বন্দ্ব। আসেন, একশেষ দ্বন্দ্ব কি? একশেষ দ্বন্দ্ব হচ্ছে এক নাম্বারটা শেষ, মনে রাখবেন। দেখেন এতক্ষণ ধরে আমরা যতগুলো দ্বন্দ্ব সমাস শিখলাম সবগুলোতে প্রথম পদ ছিল, শেষ পদ ছিল। কিন্তু একশেষ দ্বন্দ্বের ক্ষেত্রে দেখবেন যে লেখার ক্ষেত্রে শেষের পদটার প্রাধান্য থাকবে। লেখার ক্ষেত্রে শেষ পদের প্রাধান্য থাকবে, আমরা তাকে বলবো একশেষ দ্বন্দ্ব। কিন্তু অর্থের ক্ষেত্রে দুটোরই অর্থ থাকবে। যেমন দেখেন, যদি বলি এরকম যে সে, তুমি ও আমি ইকুয়াল হচ্ছে আমরা। বললাম যে সে, তুমি ও আমি ইকুয়াল হচ্ছে আমরা। ওকে, এখন দেখেন সে, তুমি ও আমি মিলে তো আমরা, অর্থ ঠিকঠাক আছে। লেখার ক্ষেত্রে কিন্তু আমির প্রাধান্য বেশি। আমরা কি কখনো বলি যে সে, তুমি ও আমি ইকুয়াল শ্যামরা? এটা কি বলা যায়? না, এটা বলা যায় না। এই জন্যই বলছি একশেষ দ্বন্দ্ব। আবার দেখেন যদি বলা হয় যে জায়া ও পতি ইকুয়াল হচ্ছে দম্পতি। দম্পতি দ্বারা কি বুঝি? স্বামী ও স্ত্রীকে বুঝি। জায়া মানে কি? স্ত্রী। আর পতি মানে তো স্বামী, এটা তো লেখার দরকার নেই, তাই না? তারপর দেখেন জায়া ও পতি ইকুয়াল হচ্ছে দম্পতি। আমরা কিন্তু কখনোই লিখি না জায়া ও পতি ইকুয়াল জামপতি বা জমপতি। অনেকে জামপতি বলেন, যে নতুন কোনো স্বামী স্ত্রী বা নতুন কোনো বর বউ দেখলে আপনি কি বলেন তারা নতুন জামপতি, এরকম কি বলা যায়? না, আমরা বলি কি দম্পতি। দেখেন লেখার ক্ষেত্রে কিন্তু পতিটা প্রাধান্য পেয়েছে, জায়া প্রাধান্য পায়। এইগুলিকে বলছি আমরা একশেষ দ্বন্দ্ব। আশা করছি পারবেন। দেখছেন, দ্বন্দ্বেরই শেষ হয় না। সারাদিন ঝগড়াঝাটি করেন আপনারা, এই জন্য বেশি করে ঝগড়াঝাটি হয় আর বেশি করে দ্বন্দ্ব লেগে যায়, আর সমাজটাও বেড়ে গেছে এই জন্য। খুব ইম্পর্টেন্ট, লেখেন যে অলুপ দ্বন্দ্ব। মনে রাখবেন যে অলুপ মানে হচ্ছে বিভক্তি লোপ পায় না। শর্টকাট দিয়ে অলুপ মানেই হচ্ছে বিভক্তি লোপ পায় না, অর্থাৎ যে সমাসে বিভক্তি লোপ পাবে না আমরা তাকেই বলছি অলুপ দ্বন্দ্ব। যেমন দেখেন, যদি লিখি যে হাটে, ঘরে ও বাইরে, ঘরে ও বাইরে ইকুয়াল হচ্ছে ঘরে বাইরে। দেখেন এখানে ব্যাস বাক্যের ক্ষেত্রেও একার বা বিভক্তি ছিল, এখানেও বাইরেও তো বিভক্তি আছে, মানে কি ব্যাস বাক্য বিভক্তি আছে এবং সমস্ত পদে বা সমাস নিষ্পন্ন পদেও বিভক্তি যুক্ত আছে। তার মানে যখন থেকে যে উভয় পদে বিভক্তি থাকবে। অলুপ দ্বন্দ্ব সমাসের বেসিক বিষয় হচ্ছে উভয় পদেই বিভক্তি থাকবে। আমরা সেটাকে বলছি কি বলতো? অলুপ দ্বন্দ্ব সমাস। আরো বলতে পারি যে কোলে ও পিঠে। একবার লিখলাম কোলে ও পিঠে ইকুয়াল হচ্ছে কোলে পিঠে, তাই না? দেশে ও বিদেশে ইকুয়াল দেশে বিদেশে। এরকম যতগুলো হয়, ওই তো দুধে ও ভাতে ইকুয়াল দুধে ভাতে। মীরা মঞ্জিলা, থ্যাংক ইউ আপু, আপনি আমাকে বেশ হেল্প করছেন উদাহরণগুলো দিয়ে। কি দুধে ও ভাতে ইকুয়াল কি বলতো? দুধে ভাতে। এইগুলোকে দেখেন যে উভয় পদে বিভক্তি থাকবে, সেগুলোকে আমরা বলছি যে অলুপ দ্বন্দ্ব সমাস। এরপরে আসেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট সমাস শিখি, তা হচ্ছে নিপাতনের সিদ্ধ দ্বন্দ্ব। আগে আমাকে বলেন তো দেখি নিপাতনের অর্থ কি? পারার কথা, আমরা নিপাতনে অনেক কিছু শিখছি। হাত ধুয়ে নাও, তারপরে খাওয়া করোনা। ওকে, আসলে আমরা শিখেছি নিপাতনের অর্থ কি। নিপাতনের মানে হচ্ছে যা নিয়ম মানে না।
ওকে, নিপাতন মানে কি, যা নিয়ম মানে না। এখন দেখেন দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যেগুলো নিয়ম মানবে না কিন্তু দ্বন্দ্ব সমাসের আওতাভুক্ত হয়ে যাবে, আমরা সেগুলোকে বলছি যে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। আসেন কিছু উদাহরণ দেখি। যদি দেখি এরকম যে অহ ও নিশা ইকুয়াল হচ্ছে অহর্নিশ। দেখেন হওয়ার কথা ছিল যে অহর্নিশা, কিন্তু অহর্নিশা না হয়ে হয়ে গেছে অহর্নিশ। সো আপনাকে যখন লিখতে হবে তখন আপনাকে অবশ্যই অহর্নিশ লিখতে হবে, আপনি অহর্নিশা লিখতে পারবেন না, লিখলেই ভুল। আবার দেখেন যদি বলা হয় দিবা ও রাত্রি, অনেকে লিখে ফেলে যে দিবা রাত্রি আমি তোমার কথা স্মরণ করি। যদি সে ভালো ব্যাকরণ বোঝে চিঠিটা ছিঁড়ে ফেলবে। আসলে দিবারাত্রি হবে, ভুল হয়ে যাবে দিবারাত্র। কি হবে? দিবারাত্র। ওকে। আবার বলতে পারি যে হচ্ছে, আর কি বলতে পারি, বলতে পারি কুশ ও লব। কুশ ও লব ইকুয়াল হচ্ছে খুশি লব। ঠিক আছে, ঠিক আছে, সবগুলো একটু ব্যতিক্রম হয়ে গেছে, আর এই জন্য আমরা এগুলোকে বলছি নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব। ওকে, রেসপন্সিবল বুঝে স্যার, আপনি অনেক ভালো করে বোঝান, থ্যাংক ইউ। এই শেষ ক্লাসে এসে এই কমপ্লিমেন্ট পেলেন, জীবনটা আমার ধন্য হয়ে গেল। ওকে ঠিক আছে, আমি জাস্ট কিডিং। বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পারলেই ধন্য, এত কষ্ট করি। এই দেখেন রাত্রেবেলা খাওয়া দাওয়া বাদ দিয়ে ঘুম টুম বাদ দিয়ে আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? ক্লাস নিচ্ছি একটা ওয়ান কাইন্ড অফ চ্যারিটি ফার্ম, মার্চ ফরওয়ার্ড ওয়ান কাইন্ড অফ চ্যারিটি ফার্ম। কারণ আপনারা যে টাকা পয়সা দেন এই টাকা পয়সা দিয়ে অফিসই চালানো যায় না। সেখানে মনে করেন অনেকগুলো অফিস স্টাফ আছে, কিছু টিচার আছে, হ্যাঁ আমাদেরকেও স্যালারি দেওয়া হয় কিছু, ঠিক আছে, আমাদেরকে টিচার হিসেবে যথেষ্ট সম্মানিত করা হয়। তবে আমরা স্যালারির দিকে যতটা না তাকাই তার চেয়েও বেশি তাকাই যে আমরা হচ্ছে আপনাদেরকে কিছু সেবা হলেও করতে পারছি, এটা ফিল করি। এবং যেহেতু শেষ ক্লাস আজকে কিছু কথা বলছি, দেখেন প্রথম যখন মার্চ ফরওয়ার্ড তৈরি হয় তখন কিন্তু টিচারদের প্রথম শর্তই ছিল যে তারা প্রথম 6 মাস কোনো প্রকার পেমেন্ট রিজার্ভ করবে না। তার মানে চিন্তা করে দেখেন যে আমরা কিন্তু একদম প্রথম দিকে যাদের ক্লাস পেয়েছেন বা প্রথম দিকে যাদের লাইভ ক্লাস দেখেছেন তারা কিন্তু ওই ব্রত নিয়েই দাঁড়িয়েছিল যে ঠিক আছে আমি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট আশা করছি না বা করবো না। ঠিক আছে, তারপরেও হয়তো বা ভেবেছি যে টিচাররা কষ্ট করছেন, তাদেরকে কিছু স্যালারি দেওয়া উচিত, তাদেরকে কিছু সম্মানী দেওয়া উচিত, সেই সুবিধার্থে সম্মানার্থে হয়তো তারা আমাদেরকে কিছু পেমেন্ট করছে, যার সম্মানই দিচ্ছেন, এইটুকু। তো তার চেয়ে বড় বিষয় হচ্ছে আসলে তো সময়টাকে বা জ্ঞানটাকে তো টাকা দিয়ে কেনা যায় না, এখানে মানে সম্মানটাই হচ্ছে বড় বিষয়। তো আমরা যারা যুক্ত হয়েছি এখানে আছি, আমরা মনে করি যে আমরা যতটা টাকা পাই তার চেয়ে বেশি আমরা আপনাদের কাছে সম্মান পাই, ভালোবাসা পাই, এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া, আমরা দোয়া পাই। ঠিক আছে, ছোট ছোট কমপ্লিমেন্ট করেন, এগুলো ভালো লাগে। হয়তো একটা সময় কোথাও দেখা হবে, যেমন প্রায় এরকম ঘটনা ঘটে। আমি ঈদের মেবি আগে, হ্যাঁ ঈদের আগে ফার্ম গেটে গেছিলাম, আমার কিছু পার্সোনাল বই আছে তো, লাইব্রেরিতে গেছিলাম একটা। লাইব্রেরিতে যাওয়ার পরে দেখি যে দুজন স্টুডেন্ট, আমি তখন তো আমি মার্কস পড়েছিলাম, স্টুডেন্ট মার্কস পড়ে আমাকে সালাম দিচ্ছে, ভাবলাম যে আমি যে প্রতিষ্ঠানে অফলাইনে ক্লাস করে সেখানে স্টুডেন্ট। পরে দেখি না, যে একটু বড় বড় রাখছে, পরপর দেখলাম বিশেষ স্টুডেন্ট। তো তারা বলছে যে তারা মার্কস পড়ে ক্লাস করে আমাকে চেনে। আবার ওই দিনের আরো দুদিন আগে আরেকজনের সঙ্গে দেখা হয়েছিল। তো তাদের মধ্যে থেকে একজন অলরেডি টিচার হয়ে গেছেন, বিসিএস থেকে শিক্ষা কেন্দ্রে নিয়োগ পেয়েছেন, এরপর উনি ক্লাস করছেন। বলছেন যে স্যার আপনার ক্লাস খুব ভালো লাগে, আপনাকে দেখছি খুব হাসি মানে কমপ্লিট। এই যে এই জিনিসগুলো পাওয়া, আসলে এগুলোই ভালো লাগা কাজ করে। আর যার মধ্যে একবার পড়ানোর নেশাটা লেগে যাবে আসলে সেটাকে ভালোবেসে নেবে। আসলে আমরা যতটা না ওই তো আর্থিক দিক দিয়ে চিন্তা করি, তার চেয়ে বেশি চিন্তা করি যে এখানে ক্লাস করে বা স্টুডেন্টকে পড়াইতে ভালো লাগে, নিজেরা জানি তা জানাতে ভালো লাগে, কাদের মধ্যে কেসে যায় না, তবে এটা হচ্ছে আমার মোটিভ, মানে আমার এটা বেশি ভালো লাগে। এইটুকুই, ঠিক আছে, আর বেশি কথা না বলি। আর আপনারা যেহেতু আমাদের সঙ্গে আছেন, আশা করি থাকবেন, মার্চ ফরওয়ার্ডের সঙ্গে থাকবেন। আপনাদের যারা আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদেরকেও জানাবেন যে মার্চ ফরওয়ার্ড এরকম কার্যক্রম চালু করেছে, তাদেরকে একটু ইনভাইটেশন করেন। আমরা তো আর কত জানাই, ঠিক আছে, আমাদের পক্ষে সব জায়গাতে রিচ করা সম্ভব হয় না, তাই না? তো জানাবেন, এটাই হচ্ছে আপনার কাছে। চাইলে মার্চ ফরওয়ার্ডকে জানাতে পারেন, আমাদের যারা টিচার আছে তাদেরকেও পরিচিত করে দিবেন, পরিচিত করা এটা আপনাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? যারা ভালো পড়াচ্ছেন বা যারা ভালো পড়ায় তাদেরকে যদি ইন্ট্রোডিউস করেন তারা হয়তো ভালো সার্ভিসটা পেতে পারে, এই আর কি। টিচারকে না জানানোর জন্য অন্তত মার্চ ফরওয়ার্ড একটা ভালো ইনস্টিটিউশন, ভালো একটা প্রতিষ্ঠান, ভালো একটা অর্গানাইজেশন, এখানে দেন, আশা করছি সে ভালো সার্ভিস পাবে, একদম
একটা কি বলে সর্বনিম্ন বা ন্যূনতম একটা মূল্য দিই। ঠিক আছে, ওকে, এটা আমরা শিখে ফেলেছি। এরপর দেখেন কিছু কিছু ছোটখাটো দ্বন্দ্ব আছে, এগুলো নিয়ে আর আমি দ্বন্দ্বের মধ্যে যাচ্ছি না, এগুলো খুবই সহজ, এগুলো দিয়ে পারবে। যেমন হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব, যেমন কি যে বললে চোখ কান খোলা রাখো, চোখ ও কান, চোখ কান, হাত ও পা, হাত পা, বুক ও পিঠ, বুক পিঠ, তাই না? এগুলো হচ্ছে অঙ্গবাচক দ্বন্দ্ব, এগুলো না জানলেও চলে। আবার আছে সংখ্যাবাচক দ্বন্দ্ব, বলা হয় যে সাত পাঁচ ভেবো, ভেবো না, তো সাত পাঁচ সংখ্যাবাচক দ্বন্দ্ব। আবার রুমটা নয় ছয় করে রেখো না, এলোমেলো করে রেখো না, এই নয় ছয়। তো এরকম যে শব্দগুলো মানে সংখ্যাতে যে শব্দগুলো ব্যবহার করে আমরা কোনো অর্থ মিনিং করি, সেগুলো কিন্তু সংখ্যাবাচক দ্বন্দ্ব। আবার ক্রিয়াপদ আছে, এগুলো আসলে আহামরি খুব বেশি মানে কঠিন কিছু না। আপনারা আমাদের যে লেকচার শিটটা আছে, এই যে লেকচার শিটটা একটু প্লিজ কাইন্ডলি কালেক্ট করে নেবেন, নতুনটা দেখবেন যে অনেক কিছু পাবেন এবং উপকারে দিবে আপনারা। ওকে, এই তো দ্বন্দ্বের কাহিনী শেষ করলাম। এখন আসেন আমরা শিখবো কর্মধারয় সমাস। আমরা শিখবো কর্মধারয় সমাস। আসেন কর্মধারয় সমাস বলতে কি বুঝি? দেখেন কর্মধারয় সমাস হয় বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষণ অথবা বিশেষ্য ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য। এক কথা বলতে পারি বিশেষ্য আর বিশেষণ এই দুটোর কম্বিনেশনে যে সমাস হচ্ছে আমরা তাকে বলছি কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাস হচ্ছে চার প্রকার। সাধারণত কর্মধারয় সমাস কয় প্রকার? চার প্রকার। প্রথমত পাঁচ প্রকারও আছে, কারণ সাধারণ কর্মধারয় সমাসকেও কর্মধারয় সমাসের মধ্যে দিয়েছি। তো প্রকারভেদ কত প্রকার এদিকে যাব না, আমরা বলবো যে কর্মধারয় সমাসের কি মধ্যে কি কি আওতাভুক্ত আছে সেগুলো শিখবো। আচ্ছা, প্রথমেই শিখবো উপমান আর উপমিত, দুটো একবারে শিখবো। আর এই দুটাতে আপনাদের সবচেয়ে বেশি প্যাচ লাগে, আর আমি চেষ্টা করবো যে এই দুটো সবচেয়ে শর্টকাটে শেষ করা যায় কিভাবে। প্রথমে খাতায় লেখেন যে উপমান। উপমান মানে হচ্ছে তুলনীয় বস্তু। যাক, এগুলো বেসিক তথ্য আপনারা বই থেকে শীট থেকে দেখে নেবেন। এখন এই উপমান কর্মধারয় সমাসকে শর্টকাটে চেনার টেকনিক কি? শর্টকাটে চেনার টেকনিক হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, অথবা বাংলা লিখতে পারেন যে বিশেষ্য প্লাস বিশেষণ। দেখবেন যে সমস্ত পদে বা সমাস নিষ্পন্ন যে পদ থাকবে, ওই পদের কম্বিনেশন যদি বিশেষ্য আর বিশেষণ থাকে, আমি যে বিশেষ্য লিখেছিলাম, যদি বিশেষণ থাকে তাহলে চোখ বন্ধ করে তার কোনো সমাস উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে, খুবই শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়ম কি? যদি কম্বিনেশন পান নাউন প্লাস অ্যাডজেক্টিভ, চোখ বন্ধ করে কোন সমাস? উপমান কর্মধারয় সমাস। ঠিক আছে, আসেন কিছু উদাহরণ দেখি। যদি লিখে আমি অরুণ রাঙ্গা, এরপর লিখে যদি ভ্রমর কৃষ্ণ, এরপর যদি লিখে যে তুষার শীতল বা তুষার ধবল, এটাই হয়, তুষার ধবলই দিলাম। ঠিক আছে, এই তিনটা দিয়ে বোঝাচ্ছে, বেশি উদাহরণ লিখলাম না, বাকিগুলো আপনারা বই থেকে শীত থেকে দেখে নেবেন। দেখেন অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। অরুণ মানে হচ্ছে সূর্য। সূর্য কি অবশ্যই নাউন? তাহলে রাঙ্গা, রাঙ্গা মানে কি? রঙিন, রং বোঝাচ্ছে। মনে রাখবেন পৃথিবীতে যত প্রকার রং আর যত প্রকার সংখ্যা আছে, কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকলে ওইটা অটোমেটিক বিশেষণ হয়ে যায়। তাহলে কি নাউন প্লাস অ্যাডজেক্টিভ পাচ্ছি। তারপর নাউন প্লাস অ্যাডজেক্টিভ মানে কোন সমাস? অবশ্যই এটা উপমান ক্রমধারয় সমাস। আবার কি ভ্রমণ কৃষ্ণ, ভ্রমণটা কি? নাউন, কৃষ্ণ কি? রং, তবে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে কম্বিনেশন পেয়েছি নাউন প্লাস অ্যাডজেক্টিভ। আবার তুষার, তুষার মানে স্নোফল, স্নো, স্নোটা কি? অবশ্যই নাউন। আর ধবল মানে কি? সাদা, রং বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা রঙের নাম না, আসলে তুষারটা কেমন ধবল সেটা বোঝাচ্ছে। ওকে, এই হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ কম্বিনেশন পাচ্ছি। নাউন প্লাস অ্যাডজেক্টিভ কম্বিনেশন পাইলে তা উপমান ক্রমধারয় সমাস। আরেকটা মজার টেকনিক আছে, টেকনিক হচ্ছে উপমান ক্রমধারয় সমাস সবসময় সত্য কথা বলে। কি কথা বলে? সবসময় সত্য কথা বলে। ওকে, যেমন দেখেন অরুণ রাগা, সূর্য তো সবসময় রঙিনই হবে, সূর্য কি কখনো কালো হয়? কালো সূর্য কি কখনো পাওয়া যাবে? না, তার মানে সত্য কথা বলছে। এরপর কি ভ্রমর কৃষ্ণ, ভ্রমর তো অলওয়েজ কৃষ্ণই হবে, ভ্রমর তো আর লাল হবে না। লাল ভ্রমর কি হয়? হতে পারে দু একটা জেন্ডার চেঞ্জ করে অন্য কিছু হয়ে হতে পারে, কিন্তু ভ্রমর মূলত কৃষ্ণই হবে। এরপর কি তুষার ধবল বা তুষার শীতল, তুষার মানে কি? স্নো, স্নো তো অবশ্যই সাদাই হবে, ধবলই হবে। তুষার শীতল, তুষার তো ঠান্ডা হবে, তুষার তো আর গরম হবে না, তাই না? তারপর দেখেন এই যে তোমার ক্ষমতা সবসময় সত্য কথা বলে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন উপমিত কর্মধারয় সমাস। আমি তার শর্টকাটে কিন্তু আপনাদেরকে এগুলো চেনা বা শেখার বুঝাই দিচ্ছি।
ওকে, লাস্ট ক্লাসে আমরা কিছু কমপ্লিমেন্ট পেয়েছি। ওকে, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। আসলে মানে টিচারদেরকে বলাও হয় না কখনো যে স্যার আপনি খুব ভালো পড়ান, ভালো বোঝান। এই মানে বড় ক্লাসে এসে যারা জুনিয়র বাচ্চাদের পড়ায় তারা অবশ্যই মানে খুব কমপ্লিমেন্ট দিতে তারা পছন্দ করে, কারণ তাদের বয়সটাই থাকে ওইরকম। বিশেষ করে আমার আমার পড়ানো হয় বেশি অ্যাডমিশন স্টুডেন্টদেরকে, বাংলা পড়ায় আমি বেশিরভাগ ক্ষেত্রে। তো তারা আবার খুব বেশি বলে আপনারা একটু বড় হয়ে গেছেন, এগুলোর দিকে না আপনারা চিন্তা ভাবনা থাকে যে হ্যাঁ কবে একটা চাকরি পাবো, কিভাবে শিখবো, এটুকুই। তবে তারপরেও যারা বলেছেন বা ছোটখাটো হলেও মাঝে মাঝে মেসেজ করে জানেন, খোঁজ রাখেন, তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ এবং দোয়া করছি আপনারা সবাই ভালো কিছু করেন, সবাই অনেক ভালো জায়গায় যান। আর আপনারা আমাদের দোয়া করবেন আমি যেসব সৎ ইচ্ছা করেছি বা আমার যে নেক ইচ্ছাগুলো আছে এগুলো যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন, এইটুকু। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা উপমান শিখলাম, এখন আমরা শিখবো উপমিত। উপমিত টেকনিক আরো সহজ, এটা হচ্ছে নাউন প্লাস নাউন। উপমিত প্রমোদের সমাসের টেকনিক আরো সহজ, এটা হচ্ছে নাউন প্লাস নাউন। অর্থাৎ আমরা যেখানে নাউন প্লাস নাউনের কম্বিনেশন পাবো তা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, ঠিকঠাক কি দেখতে পাচ্ছেন না? ঠিকঠাকই চলছে। উপমিত টেকনিক কি? টেকনিক হচ্ছে নাউন প্লাস নাউন। অর্থাৎ আমরা যেখানে কম্বিনেশন পাবো নাউন প্লাস নাউন বা বিশেষ্য প্লাস বিশেষ্য, তাকে বলে উপমিত কর্মধারয় সমাস। যেমন দেখেন যদি বলি যে পুরুষ সিংহ, এবার বলতে পারি যে বাহু লতা। পুরুষ সিংহ, বাহু লতা। এরপরে বলতে পারি যে অধর পল্লব। খুব কমন উদাহরণ যে চন্দ্রমুখ ইত্যাদি। ঠিক আছে, আসেন পুরুষ, পুরুষটা কি অবশ্যই নাউন বোঝায়, সিংহ কি নাউন বোঝায়, তাহলে নাউন প্লাস নাউন। বাহু মানে কি হাত, হাত তো অবশ্যই নাউন। লতা পাতা গাছ যা সব নাউন। অধর, আপনাদের একটা প্রশ্ন, সবাই বলেন অধর অর্থ কি? আপনারা উত্তর করতে থাকেন, আমি এটার তথ্য বলে লিখি। চন্দ্র, চন্দ্র মানে কি চাঁদ, চাঁদ হচ্ছে নাউন। মুখ কি, মুখ নাউন। তার মানে দেখেন যতগুলো পেয়েছি সবগুলোরই কম্বিনেশন পেয়েছি নাউন প্লাস নাউন। এরপরে আপনারা আমাকে জানান যে চন্দ্র অর্থ কি? চন্দ্রমুখ আর মুখচন্দ্র একই জিনিসই, একই জিনিস। আপনি যেটাই বলেন না কেন আপনি আসলে মুখটাকেই চাঁদের সঙ্গে তুলনা করেন। আপনি কখনো চাঁদকে মুখের সঙ্গে তুলনা করবেন না, এটা হয় না, এটা পাম দেওয়া হবে। যদি কেউ বলে যে চাঁদটা তোমার মুখের মতো সুন্দর, এটা কি হইলো? যদি ধরেন আপনাকে কেউ প্রচুর ভালোবাসে, তার কাছে চাঁদ কিছুই নয়, অবশ্যই হতে পারে, কিন্তু তুলনার একটা বিষয় আছে, তাই না? সে আমার যদি তুলনা করে বলে যে আহ চাঁদটা হচ্ছে তোমার মুখের মতো সুন্দর, না এটা আসলে বেমানান। বলতে হবে যে তোমার মুখটা চাঁদের মতো সুন্দর। কারণ কি, চাঁদটা হচ্ছে সবার কাছেই সুন্দর, এটা হচ্ছে সর্বজন স্বীকৃত সুন্দর, চাঁদের আলো। কিন্তু আপনার মুখটা সবার কাছে সুন্দর নাও হতে পারে। ওকে, আমি জাস্ট কিডিং। অবশ্যই আপনারা সুন্দর, কোনো সমস্যা নেই। এখন দেখেন প্রশ্ন করেছে যে অধর অর্থ কি, সবাই উত্তর করে দেয়। যেমন পার্টন একটা চমৎকার উত্তর করেছেন, উত্তর দিয়েছেন ঠোঁট। তাহলে অধর মানে ঠোঁট, ঠোঁটটা হচ্ছে নাউন। আর পল্লব মানে পাতা, পাতা হচ্ছে নাউন। তারপরে নাউন প্লাস নাউন কম্বিনেশন পেয়েছি। তারপরে নাউন প্লাস নাউন কম্বিনেশন পাইলেন, এটা হচ্ছে আমাদের উপমিত কর্মধারয় সমাস। আরেকটা মজার বিষয় দেখেন উপমিততে, যেমন উপমান সত্য কথা বলতো আর উপমিত মিথ্যা কথা বলে। শর্টকাট নিয়ম কিভাবে? পুরুষ সিংহ, একটা পুরুষ যত শক্তিশালী হোক না কেন সে সিংহের মতো কি হবে না, জাস্ট তুলনা দেওয়া হচ্ছে যে পুরুষটা দেখতে সিংহের মতো শক্তিশালী, এরকম। ঠিক একেবারে বাহুলতা, দেখেন আপনার হাত বা আমার হাত যতই চিকন হয়ে যাক না কেন লতার মতো চিকন হবে না। যদি চিকন হয়ে জাস্ট বলি যে হাতটা লতার মতো, জাস্ট তুলনা করা হয়েছে। অধর পল্লব, অধর মানে ঠোঁট, ঠোঁটটা যতই বাঁকানো হোক না কেন পাতার মতো আর বাঁকানো তো হবে না, তাই না? তুলনা, তুলনা হয়েছে। ঠিক একেবারে চন্দ্রমুখ, অর্থাৎ মুখটাকে চাঁদের সঙ্গে তুলনা করা হয়েছে, এইটুকুই। ওকে, আশা করছি উপমিত বুঝতে পেরেছেন, উপমানও বুঝতে পেরেছেন। এরপরও বুঝতে প্রবলেম হলে আপনারা আমাকে মেসেজ করতে পারেন, অথবা আমার যে গ্রুপটা আছে গ্রুপে পোস্ট করবেন, কেউ না কেউ উত্তর দেবে ইনশাআল্লাহ। এরপর আসেন আমরা শিখবো রূপক কর্মধারয় সমাস।
আমরা শিখব রূপক কর্মধারয় সমাস। সমাস আসলে বড় চ্যাপ্টার, এত দ্রুত পড়তে যাচ্ছি, এত দ্রুত কথা বলছি, তারপরেও শেষ হতে চায় না। সমাসের জন্য আসলে দুটা ক্লাস দেওয়া উচিত। তবে চেষ্টা করব আগামী সেশনের যে ব্যাচগুলো তৈরি হবে ওইখানে লেকচার শিটের প্ল্যানটা ইনশাআল্লাহ আমার হাতে আসবে। তখন আমি প্ল্যান করবো যে কোনটার সঙ্গে কোন টপিক দিলে ভালো হবে। ঠিক আছে? কারণ এবারে এমন এমন কিছু জায়গায় টপিক পড়ে গেছে, দেখেন যদি একটু বলি, এগুলো আসলে মানে গঠনটা একটু মিসলিডিং হয়ে গেছে। যেমন কোন লেকচার নাম্বার 15 বা ব্যাকরণ 1 2 3 4 5 6 প্রকৃতি প্রত্যয়, বাংলা বানান, বাক্যশুদ্ধি, পরিভাষা, এগুলোতে যদি চাই 1 ঘন্টায় শেষ করা যাবে। কিন্তু এখানে যদি সমাসের একটু পার্টিকুলার দেওয়া যেত তাহলে কিছুটা কমতো। আর 16 নাম্বার একটু বড় আছে, তো একটু আগে আগে ঢুকাই দিলে ভালো হতো। যাই হোক, আর আপনারা প্লিজ এই বইটা কালেক্ট করবেন। বইটা সত্যি খুব সুন্দর করে ছোট ছোট আকারে গোছানো আছে। ধরেন কোথাও পরীক্ষা আপনি চোখ বুলাই যেতে পারবেন, মানে হ্যান্ড নোটের মতো করে দেওয়া আছে। খুব বেশি দেওয়া নেই, আবার একবার কমা দেওয়া নেই, এটা হচ্ছে মজার বিষয়। আর অন্যান্য বই পড়বেন, দেখবেন যে আল্লাহ কোনটা রেখে কোনটা পড়বো, মানে প্যাচ খাওয়া যাবে, দরকার নেই। এবার আসেন রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসের কাহিনী কি দেখবেন, যে এখানে পাবেন একটা টানজিবল, একটা ইনটানজিবল, মানে এখানে যে কম্বিনেশনটা থাকবে, একটাকে আপনি ধরতে পারবেন, ছুঁতে পারবেন, চাক্ষুষ দেখতে পারবেন, আরেকটা অস্তিত্ব পৃথিবীতে আছে কিন্তু একে আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন। ওয়ান কাইন্ড অফ সফটওয়্যারের মতো, যেমন মোবাইলটাকে আপনি ধরতে পারেন, ছুঁতে পারেন, তাই না? কিন্তু সফটওয়্যারটাকে ধরতে পারেন না, কিন্তু ওটা ধরে আপনি কাজ করতে পারেন। ঠিক এরকম কম্বিনেশন ঘটে। আর কিছু উদাহরণ দেখি, যেমন দেখি যদি বলি মন মাঝি, ঠিক আছে, এরপর বলতে পারি হচ্ছে প্রধানল, বলতে পারি যে বিষাদ সিন্ধু, আর বলবো ওকে লেখেন বিদ্যাসাগর, আরো আছে যৌবন সূর্য। থাক, অধিকার না যাই, এটুকু দিয়ে শেষ করি। দেখেন মন মাঝি, মনটাকে আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, কিন্তু মন বলে কিছু আছে কি নেই? অবশ্যই আছে, তাই না? কারণ এটা হচ্ছে ইন্টারভিউ ধরতে পারবেন, কিন্তু মাঝি, মাঝিটাকে আমরা বাস্তব দেখতে পারবেন। ঠিক একইভাবে প্রধারক, ঠিক একইভাবে কি আছে ক্রোধানল। ক্রোধানলের ক্রোধটা কি? ক্রোধ মানে হচ্ছে রাগ, ক্রোধ মানে হচ্ছে রাগ, আর অনল মানে কি? আগুন, মানে কি আপনি হচ্ছে রেগে রেগে আগুন হয়ে আছেন। ওকে, তারপরে আপনার রাগটাকে আগুনের সঙ্গে তুলনা করেছে, এটাই বোঝাচ্ছে। তারপরে দেখেন ক্রোধটাকে কিন্তু আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু অনল, অনল মানে কি আগুন, আগুনটাকে যেটা ধরতে পারবেন, ছুঁতে পারবেন, চাইলে একবার প্র্যাকটিস করে দেখতে পারেন যে কেমন লাগে। ঠিক আছে? হাত পুড়লে কর্তৃপক্ষ বা তৌহিদ দায়ী নহে। এর পাশে বিষাদ সিন্ধু, বিষাদ মানে কি? ওই দুঃখ কষ্ট, সিন্ধু মানে কি নদী। আপনি দুঃখ কষ্টকে ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না, কিন্তু সিন্ধুটাকে চাক্ষুষ দেখতে পারবেন। ঠিক একেবারে বিদ্যাসাগর, বিদ্যাটাকে দেখা যায় না কিন্তু সাগরটাকে দেখা যায়। আশা করছি বুঝতে পেরেছেন। সৌমিত্র শেখর স্যারের বইয়ে রূপক দেওয়া, আসলে সৌমিত্র স্যারের নতুন বইটাতে বা কিছু বইতে বেশ কিছু বিষয়ে খুব কনফিউজিং বিষয় নিয়ে দেওয়া আছে। যেগুলো সৌমিত্র শেখর স্যার এটা বলছেন, আবার অরূপ তালুকদার স্যার আরেকটা কথা বলছেন, হায়াত মাহমুদ স্যার আরেক কথা বলছেন। আসলে এই সময় বাংলা ব্যাকরণে 4-5 জন ব্যক্তি আছেন যারা খুব ভালো লেখেন, তারেক মঞ্জুর স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক, উনিও ভালো বলেন। আসলে এগুলো একটু কনফিউজিং, তবে এখন পর্যন্ত বেশিরভাগ হিসেবে প্রচলিত যে এইটা রূপক কর্মধারের মধ্যে, রূপক না উপমিতর মধ্যে, তো উপমিতর পরে এগুলো কথা বলি, এটাই আমরা ধরে নিই। ঠিক আছে, যদি অপশন না থাকে তখন আমরা ওটা ধরে নিব। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আসেন আমরা শিখবো হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমরা শিখবো মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আসেন মধ্য পদলোপী কর্মধারয় সমাস কি বুঝি? মধ্য মানে কি? মাঝে। লোপী মানে কি? লোপ পাবে। তার মানে ঠিক মাঝখানের পদটা লোপ পাবে। অর্থাৎ যে সমাসে দেখবেন যে সমাসে ব্যাস বাক্যের করার পরে যখন সমাস পদ লিখবেন ঠিক মাঝের পদটা লোপ পাবে, আপনি তখন তাকে বলবেন মধ্য পদলোপী কর্মধারয় সমাস। যেমন আসেন যদি লেখা হয় যে সিংহাসন, যদি লিখি যে ধর্মঘর, যদি লিখি স্মৃতিসৌধ,
ওকে, এখানে সবগুলো হচ্ছে মধ্য পদবী ক্রমধারয় সমাস। আরো লেখা যাবে, আমি এই কটাতে উদাহরণ দিচ্ছি। দেখেন সিংহাসন কি, সিংহ চিহ্নিত আসন। দেখেন সিংহ চিহ্নিত আসন, সিংহ ঠিক আছে, আসন ঠিক আছে, মাঝখানে চিহ্নিত উধাও। এরপরে ধর্মঘর, ধর্ম রক্ষার্থে ঘর, ধর্ম রক্ষার্থে ঘর, ধর্ম ঠিক আছে, ঘরও ঠিক আছে, মাঝখানে রক্ষার্থে কি উধাও হয়ে গেছে। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিও ঠিক আছে, সৌধ ঠিক আছে, মাঝখানে রক্ষার্থে উধাও হয়ে গেছে, অর্থাৎ মাথার পটা লোপ পেয়েছে। আর এটাকে বলছি আমরা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আসেন, আমরা চারটা অলরেডি শিখে ফেলেছি, এখন আরেকটা সাধারণ কর্মধারয় সমাস, এটা তো শিখে ফেলি। সাধারণ কর্মধারয় সমাস। আসেন সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে কি আছে, অর্থাৎ যে কর্মধারয় সমাসগুলোকে ওই যে চারটা শিখলাম ওই চারটার মধ্যে ফেলানো যাচ্ছে না, সেগুলো আমরা সাধারণ কর্মধারয় মধ্যে ফেলি। যেমন খাতায় উদাহরণ লেখেন যে জজ সাহেব, ব্যাকরণগুলো পাবো যে যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। এরপরে আর কি পাবো, পাবো হচ্ছে অম্ল মধুর, যাহা অম্ল তাহাই মধুর, অম্ল মধুর। কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা। শান্ত শিষ্ট, যেই শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট। আশা করছি বুঝতে পেরেছেন। তো এরকম যতগুলো উদাহরণ পাবেন সেগুলোকে আপনি মানে সাধারণত এই সাধারণ কর্মধারয় সমাসের মধ্যে ফেলে দিবেন। ঠিক আছে, এই তো কর্মধারয় শেষ করলাম। আচ্ছা আপনারা কি বুঝতেছেন তো ক্লাসে ঠিকঠাক মতো? আমি দ্রুত পড়াচ্ছি কারণ অলরেডি দেখেন 1 ঘন্টা শেষ হয়ে গেছে, মাত্র 2টার সময় শেষ করেছি, আরো চারটি বাকি আছে। ঠিক আছে, আমি আমার মতো করে পড়ে যতক্ষণ লাগে। এখন শিখেন, আমরা শিখবো হচ্ছে তৎপুরুষ সমাস। এটা সহজ আছে, খুব দ্রুত শেখানো। যদি আপনাদের বিভক্তি সম্পর্কে ভালো ধারণা থাকে, যদি বিভক্তি সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে তৎপুরুষ সমাস শেখানো আপনাকে জাস্ট 4 মিনিটের ব্যাপার, যদি আপনি বোঝেন। এখন তৎপুরুষ সমাসের প্রকারভেদ করা হয়েছে বিভক্তির উপর ভিত্তি করে। আর সংজ্ঞাটা এরকম, অর্থাৎ বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় আমরা তাকেই বলছি তৎপুরুষ সমাস। গট ইট? তাহলে বিভক্তি পায় কয়টাতে? আমরা সাধারণত জানি বিভক্তি 2 প্রকার। আপনারা 7 প্রকার জানেন, ভুল। বিভক্তি 2 প্রকার, একটা শব্দ বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। এই শব্দ আর নাম বিভক্তিকে আবার ভাগ করা 7 ভাগে, আমরা এটা মুখস্থ করি আর এটাই পরীক্ষাতে কাজে লাগে। ওকে, এখন দেখেন এই যে 7 প্রকার বিভক্তি আমরা শব্দ নাম বিভক্তি পেয়েছি, এটার মধ্যে একটা বিভক্তি আছে শূন্য। তো শূন্য বিভক্তির মধ্যে তো কোনো শূন্য তো কোনো বিভক্তি খুঁজেই পাবো না, তো এটা তো লোপ পাওয়ার কোনো দরকার নেই। সংজ্ঞাটা হচ্ছে যে যে তৎপুরুষ সমাসে কি হবে, বিভক্তি লোপ পেয়ে সমাস হবে। তো শূন্য বিভক্তি তো অস্তিত্বে পাবো না, এই তো লোপ পাওয়ার কোনো কি জায়গা আছে? না। তার মানে এইটা বাদ যাবে, শূন্য বিভক্তি বাদ, শূন্য বা প্রথমা বাদ। তাহলে আমরা কয়টা পাচ্ছি বিভক্তি? 6টা পাচ্ছি। ওই 6টা এর সঙ্গে আরো এক্সট্রা যুক্ত হচ্ছে 3টা, তাহলে মোট হলো কয়টা? 9টা। আর এই মিলেই তৎপুরুষ সমাস হচ্ছে 9 প্রকার। তৎপুরুষ সমাস কয় প্রকার? 9 প্রকার। বুঝতে পেরেছেন? তৎপুরুষ সমাস যে 9 প্রকার কেন হলো, কিভাবে হলো, আশা করছি বুঝতে পেরেছেন। আসেন এই যে 9 প্রকারের আমি একটা একটা করে লিখে দেবো। প্রথমটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, প্রথমটাকে দ্বিতীয় তৎপুরুষ। আর দ্বিতীয় তৎপুরুষের বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কি কি আছে? দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে। ঠিক আছে, এখন দেখেন কিছু উদাহরণ লিখি। যদি লিখি যে গাকে ঢাকা, গা ঢাকা। আবার বলতে পারি যে ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো। অথবা বলতে পারি যে আমকে কুড়ানো, আম কুড়ানো, আমকে কুড়ানো, আম কুড়ানো। সবগুলোতে গাকে ঢাকা, গা ঢাকা, ছেলেকে ভুলানো, ছেলে ভুলানো, আমকে কুড়ানো, আম কুড়ানো। কিন্তু কেটা লোপ পেয়ে যাচ্ছে, তার মানে কি দ্বিতীয় বিভক্তি লোপ পাচ্ছে। আর এই জন্যই এটাকে বলছি আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কি সমাস? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপর আসেন তৃতীয় তৎপুরুষ। তৃতীয়তে বিভক্তি কি কি আছে? মুখস্থ সবার দ্বারা, দিয়া, কর্তৃক। কি কি আছে? দ্বারা, দিয়া, কর্তৃক। আসেন লিখতে পারি আমরা মন গড়া। কি পাবো? মন দ্বারা গড়া, মন গড়া। বলতে পারি মধু মাখা,
ব্যাস বাক্য বলে কি পাবো? মধু দ্বারা মাখা বা মধু দিয়ে মাখা, মধু মাখা, তাই না? পারবেন না? মন গড়া, মধু মাখা, ঠিক আছে। এরপর আসেন চতুর্থী তৎপুরুষ সমাস। এটারও বিভক্তি কি? কে এবং রে। এখন দেখেন দ্বিতীয়তেও যা পেলাম, চতুর্থীতেও তা পেলাম, তাহলে কিভাবে বুঝবো কোনটা দ্বিতীয় আর কোনটা চতুর্থ? এটা নিয়ে তো কনফিউশন লাগতেই পারে। আসেন এই কনফিউশনটা দূর করার জন্য শর্টকাট বুদ্ধি হচ্ছে মনে রাখবেন যে যে কে এবং রে দ্বারা, যে কে এবং রে দ্বারা জন্যে বা নিমিত্তে বোঝাবে তা হচ্ছে চতুর্থী, আর যে কে এবং রে দ্বারা জন্যে বা নিমিত্তে বোঝাবে না তা হচ্ছে দ্বিতীয়। যেমন দেখেন ছেলেকে ভুলানো মানে কি? ছেলের জন্য ভুলানো না। তার কি গা ঢাকা মানে কি? গায়ের জন্য ঢাকা না, জন্যে বা নিমিত্তে বোঝাচ্ছে না। কিন্তু এখানে দেখেন যদি বলি যে দেবকে দত্ত, দেবদত্ত একবার লিখলাম, তবে কি দেবতার জন্য দত্ত। আবার লিখেছি যে গুরুকে ভক্তি, গুরু ভক্তি, গুরুকে ভক্তি, গুরু ভক্তি। এগুলো হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আরো আছে কে বা রে না থাকলেও জন্য বা নিমিত্তে বোঝালেও তাকে আমরা নিমিত্তার্থে চতুর্থী অথবা চতুর্থী তৎপুরুষ সমাস বলতে পারি। যেমন কি বিয়ের জন্য পাগল, বিয়ে পাগল, তাই না? থাকে না বিয়ে পাগল ছেলে বা মেয়ে? মেয়েরা কমই থাকে তুলনামূলক, বিয়ে পাগল ছেলেই বলা হয়। এই হলো চতুর্থী তৎপুরুষ সমাস। এরপর আমরা শিখবো পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমীতে কি কি আছে? হতে, থেকে, চেয়ে। তার মানে হতে থেকে চেয়ে এগুলো বিভক্তি পাবে। তো যদি আমি লিখি যে বিলেত ফেরত, তাহলে কি হচ্ছে? বিলেত হতে ফেরত, বিলেত ফেরত। স্কুল পালানো, তার মানে কি? স্কুল হতে পালানো, স্কুল পালানো। আবার বলতে পারি যে পথভ্রষ্ট, পথভ্রষ্ট মানে কি? পথ হতে ভ্রষ্ট। তারপর বলতে পারি যে ঋণ মুক্তি, ঋণ হতে মুক্তি, দায় মুক্তি, দায় হতে মুক্তি। তারপর কি মেঘ মুক্ত, মেঘ হতে মুক্ত। তো এরকম যতগুলো পাবো যে হতে থেকে চেয়ে লোক পাবে, আমরা তাকেই বলবো কি বলবো? পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপর আসেন আমরা শিখবো ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠীতে কি থাকে? র, এ। আসেন উদাহরণ দেখি, যদি বলি যে চায়ের দোকান ইকুয়াল হচ্ছে চা দোকান, চায়ের দোকান, চা দোকান। কর্মের কর্তা ইকুয়াল হচ্ছে কর্মকর্তা, একসঙ্গে লিখতে পারি কর্মকর্তা। উপলের খণ্ড, উপল খণ্ড, উপল মানে পাথর, পাথরের খণ্ড, পাথর খণ্ড, ঠিক আছে। এরকম যা থাকবে সেগুলোকে আমরা বলবো ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপর আসেন বিভক্তি দিয়ে সর্বশেষ যা তা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী মানে কি? এখানে সপ্তমী বিভক্তি লোপ হবে। সপ্তমী বিভক্তি কি কি আছে? এ, অ, তে, এতে, এগুলো হচ্ছে সপ্তমী তৎপুরুষ। তাহলে লিখতে পারি বনে ভোজন, বন ভোজন। এইটা মনে হয় কালি শেষ। বনে ভোজন, বন ভোজন। এরপরে রথে আহরণ, তাহলে কি? রথাহরণ, রথাহরণ। একবারে লিখলাম যে রথে যোগ আহরণ, রথাহরণ। এরপরে বলতে পারি হচ্ছে আর কি কি হয়? অকালে পক্ক, অকালে পক্ক, অকাল পক্ক, গাছে পাকা, গাছ পাকা। দেখেন একার বা ওকার চলে যাচ্ছে, এগুলোকে আমরা বলছি সপ্তমী তৎপুরুষ সমাস। এখন বলতে পারেন এই যে দ্বিতীয় হতে সপ্তমী তৎপুরুষ সমাস যে বোঝালাম, এইটুকুতে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, বা সমস্যা থাকলে কোনটাতে আছে একটু বলেন, আমি বুঝাই দিব। নইলে আমি পরবর্তী অপশনে চলে যাব। আপনারা সমস্যার কথা লিখতে থাকুন, বলতে থাকুন, আমি পরবর্তী অপশনে চলে যাই। পরবর্তী অপশন হচ্ছে অনুপ তৎপুরুষ সমাস। আপনি একটু আপনার সমস্যাগুলো লিখুন। সবাই কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু জানাবেন যে ওকে বা ডান বা বুঝতে পেরেছি। চতুর্থীতে কি প্রবলেম হচ্ছে? মীরা বলতে বলছে চতুর্থী তৎপুরুষ সমাস।
পারফেক্ট বলছে যে ওকে, তোমার সমস্যা নেই, সমস্যা বলতে বুঝতে পেরেছি, দ্যাটস গুড, থ্যাংক ইউ। ওকে ডান। শামীম আহমেদ বলেছেন গুড। একটু জানাবেন আপনারা যে মাঝে মাঝে কে কে আছেন কে কে নেই, সেও তো ভুলে যায়। ও আচ্ছা, অলোচনে মিশালাম, অনেক ঠিকই ছিল। আমি প্রথমে বলেছিলাম দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, আর তৎপুরুষের ক্ষেত্রে কি বিভক্তি লোপ পাবে, মানে দুটো ঝামেলা লেগে গেছে। দেখেন অলুক মানে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, আর তৎপুরুষের ক্ষেত্রে কি বিভক্তি লোপ পেয়ে যায় সমাস হয়। তবে অলুকের ক্ষেত্রে দেখবেন যে বিভক্তি তো থাকবেই, তবে একটা পদে বিভক্তি থাকবে আর একটা পদে বিভক্তি থাকবে না। বিষয়টা হচ্ছে যে প্রথম পদে বিভক্তি থাকবে, শেষ পদে বিভক্তি থাকবে না, এরকম কম্বিনেশন পাইলে আমরা তাকে অলুক তৎপুরুষ বলবো। যেমন দেখেন যদি বলি তেলে ভাজা, যদি বলি যে তেলে ভাজা, ওকে, আমাদের মাঝে যুক্ত হয়েছেন আশিস কুমার বাগচি স্যার, অসাধারণ একজন মানুষ, অসাধারণ টিচার, মানে এত কিছু তার মাথার মধ্যে যে মুখস্থ, তাকে দেখে বোঝা যায় না, কিন্তু যখন উনি বলেন, যেমন 64 জেলার নাম এক নাগারে বলতে পারেন, তার ক্লাসে মাঝে মাঝে আমিও যুক্ত থাকি, মাঝে মাঝে ক্লাসগুলো করি জানার জন্য, শেখার জন্য, কারণ শেখার তো শেষ নেই, জানার শেষ নেই। স্যার স্যার আমাকে শুভকামনা জানিয়েছেন, থ্যাংক ইউ স্যার, দোয়া করবেন। ওকে, লেখা আছে তেলে ভাজা। দেখেন প্রথম যে পদটা আছে এই পদের বিভক্তি লোপ পায়নি, বা বিভক্তিটা যেরকম আছে সেরকমই আছে, তেলে ভাজা তেলে ভাজা তেলে ভাজা এরকম। আর ভাজাতে কোনো বিভক্তি নেই, মেইন শব্দ হচ্ছে ভাজা। ওকে, আবার দেখেন বলতে পারি ঘিয়ে ভাজা, বলতে পারি যে কলে ছাটা, ঘিয়ে ভাজা কলে ছাটা, প্রথম পদে বিভক্তি আছে, শেষ পদে বিভক্তি নেই। এরকম যে সমাসগুলো পাবো আমরা তাকেই বলবো অলুক তৎপুরুষ সমাস। কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস। ঠিক আছে, এরপর আসেন আমরা শিখবো নয় তৎপুরুষ সমাস। আচ্ছা, নয় তৎপুরুষ সমাসে দেখেন কিছু উদাহরণ দিয়ে দিই আপনাদেরকে শিখ থেকে। আরেকটা মজার বিষয়, আপনারা কিন্তু হচ্ছে এইগুলো একটু পড়বেন কাইন্ডলি শুনে। তো হচ্ছে অনুষ্ঠানে শেষে দেওয়া যাচ্ছে যে কোনটা কি এক কথার প্রশ্ন উত্তর দেওয়া আছে, এগুলো শেষের দিকে একদম, এগুলো একটু ভালো করে পড়বেন, এখান থেকে আপনি একটা না একটা কমন পেয়ে যাবেন, আমি নিশ্চিত বলছি, এখান থেকে নিশ্চিত থাকেন একটা কমন পেয়ে যাবেন। তো এইটা একটু কাইন্ডলি ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, নয় তৎপুরুষ একটা উদাহরণ দেখি, যে নয় এটা হচ্ছে না বাচক অব্যয় থাকবে, প্রথমে কি দেখবে না বাচক অব্যয় থাকবে, কিছু দুই উদাহরণ দিচ্ছি, যেমন নয় উচিত অনুচিত, দেখেন অনুচিত, তারপরে লেখেন নাতি দীর্ঘ, নয় অতি দীর্ঘ, নাতি দীর্ঘ, তারপর লিখতে পারি হচ্ছে অবিশ্বাস, নেই বিশ্বাস, অবিশ্বাস। ঠিক আছে, তো এরকম যে শব্দগুলো পাবেন সেগুলোকে আমরা বলছি যে নয় তৎপুরুষ সমাস। এখানে আমাদের শীটে বা লিখে যেগুলো উদাহরণ আছে এবারে মুখস্থ রাখেন, দেখবেন যে এর মধ্যে কমন আসবে, এখানে বেশি মানে কি বলে যে টেন্স হওয়ার কারণ নেই। এবার লাস্ট যে সমাস, এটা মোটামুটি আপনারা মুখস্থ রাখেন, আপনারা পারেন, তা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। দেখেন উপপদ তৎপুরুষ সমাস সংজ্ঞাটা একটু কঠিন, যা আপনাদের বুঝতে ঝামেলা লাগে, এরকম যে অর্থাৎ কৃদন্ত পদের যে সমাস হয় তাকে বলছি কৃদন্ত পদ, কি অর্থাৎ কৃত প্রত্যয় সাধিত শব্দগুলোকে আমরা হচ্ছে কৃদন্ত পদ, অর্থাৎ কাজ বুঝাবে। আমরা ওইদিকে যাবো না, ডিরেক্ট মনে রাখবেন যে এক কথায় প্রকাশ আকারে পাবেন এগুলোকে। অর্থাৎ যদি বলি যে আকাশে চড়ে যে, কি বলেন? খেচর, তাই না? আকাশে চড়ে যে তাকে কি বলেন? খেচর। আর পকেট মারে যে তাকে কি বলেন? পকেট মার, তাই না? এরকম বেশ কিছু উদাহরণ আছে যেগুলো আমরা বলছি যে উপপদ তৎপুরুষ সমাস। হ্যাঁ, দেওয়া আছে উপপদের সঙ্গে কৃত সমাস হয়, উপপদ তৎপুরুষ সমাস বলে। ওকে, তো একটু উপপদ তৎপুরুষ সমাসটা ভালো করে দেখে নেবেন, সঙ্গে নয় তৎপুরুষের উদাহরণগুলো দেখে নেবেন, তাহলে আর কিছু থাকছে না, মোটামুটি সবই শেষ। যেমন আরো উদাহরণ আরো বলতে হবে উপপদের, সমস্ত ভালো লাগবে, যেমন জলে জন্মে যে পঙ্কজ, স্থলে চলে যে স্থলচর,
জল দেয় যে জল এটসেট্রা, যাক এগুলো প্রবলেম না, এগুলো পারবেন। এরপর আমরা যে সমস্যা শিখবো সেটা ভাবছি বহুব্রীহি শিখবো, কারণ বহুব্রীহি অনেক কঠিন, আপনারা বহুব্রীহিকে বেশি বেশি ভয় পেয়ে থাকেন। আসুন তৎপুরুষের কাহিনী শেষ, এখন শিখবো বহুব্রীহি। কালি ভরলাম আর ওর ডিস্টার্ব করেছে। বহুব্রীহি, বহুব্রীহি সমস্যা আগে বলে, আগে বহুব্রীহিকে ভাঙি। বহু মানে হচ্ছে অনেক, আর ব্রীহি মানে হচ্ছে ধান। ব্রীহি মানে কি ধান, বহুব্রীহি মানে কি অনেক ধান। দেন বহুব্রীহি দ্বারাই কি বোঝাচ্ছে, অনেক ধানকে বোঝাচ্ছে, কিন্তু আদতে বহুব্রীহি দ্বারা অনেক ধানকে বোঝানো হয় না। বহুব্রীহি দ্বারা কাকে বোঝায়, এই যে আপনাদের মতো যারা, যাদের অনেক টাকা পয়সা আছে তাদেরকে বলা হয় বহুব্রীহি, অর্থাৎ এই অনেক ধানের মালিক যে, তাকে বলা হবে বহুব্রীহি। বহুব্রীহি হচ্ছে ধনাঢ্য ব্যক্তি। তার মানে দেখেন বহুব্রীহি সমাজকে ভাঙলে যা পাচ্ছি, বহুব্রীহি সমাসকে ভাঙলে যা পাচ্ছি, আদতে তার সমস্ত পদের অর্থ দিচ্ছে আরেক রকম। তার মানে মনে রাখবেন যে বহুব্রীহি সমাস অন্য অর্থ প্রধান। এই সমাস হচ্ছে অন্য পদের অর্থ, অন্য অর্থ প্রধান, অর্থাৎ ব্যাস বাক্য করলে এক অর্থ পাবো, আর ব্যাস বাক্য ছাড়া আরেক অর্থ পাবো। এই জন্য বহুব্রীহি সমাসকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত। কার বিপরীত, দ্বন্দ্বের বিপরীত। কেন দ্বন্দ্বের বিপরীত বলছি, কারণ দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ ঠিকঠাক থাকে, আর বহুব্রীতে একটা পদের অর্থ ঠিকঠাক থাকে না। এবার আসেন, এই যে এখানে বহুব্রীহি আছে, এই বহুব্রীহি সমাসকে 8 ভাগে ভাগ করা হয়েছে। এই যে বহুব্রীহি সমাস আছে, এটাকে আমরা আমরা না ব্যাকরণ কিন্তু 8 ভাগে ভাগ করেছে। এই 8 ভাগে আমরা একটা একটা করে শিখবো, ঠিক আছে? ওকে, ভিউয়ার্স ধীরে ধীরে কমে যেতে শুরু করেছে, আপাতত 10 জনের মতো আমাকে দেখছে। জানি না শেষ পর্যন্ত কতজন গিয়ে ঠেকবে লাস্ট ক্লাসে, সমস্যা নেই, আগে বিদায়ী বক্তব্য ভাষণ দিয়ে নেই তাহলে। যারা চলে যাচ্ছেন, এই যাওয়াই শেষ যাওয়া না, অবশ্যই বিজয় তো দেখা হবেই। আপনারা সবাই বিজয়ের জয়গান শোনাবেন, যেখানে থাকেন যে অবস্থায় থাকেন, মনে পড়লে নক দিবেন, কোনো সমস্যা নেই। ফেসবুক তো সবার জন্য ওপেন, ফোন নম্বরও দিয়ে রেখেছিলাম, জানাবেন যে কি অবস্থা, কেমন আছেন, চাইলে খবর নিতে পারেন, ঠিক আছে? ক্লাস শেষ হয়ে গেলেও সম্প্রীতি সূক্ষ্মতা যেন শেষ না হয়, ওকে? এই যেমন ধরেন মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় ঘুরতে ফিরতে যাই, ধরেন আপনার জায়গায় গেলাম, আপনি একটু দাওয়াত দিলেন, একটু আপ্যায়ন করলেন, এই আর কি, ঠিক আছে? দেখছেন না যে ভোজন রসিক মানুষ, শাস্ত্র মানে মাশাআল্লাহ, এই আর কি। ওকে, চল বহুব্রীহি শিখে ফেলি। তাহলে বহুব্রীহি সমাস হচ্ছে অন্য পদ প্রধান, আর এটা হচ্ছে 8 প্রকার। আমরা প্রথমে যে বহুব্রীহি শিখবো তা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি। আসেন এটারও ডিরেক্ট টেকনিক শিখি। দেখেন সমানাধিকরণ বহুব্রীহির টেকনিক হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ যেখানে কম্বিনেশনটা পাবেন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাকে আমরা বলবো সমানাধিকরণ বহুব্রীহি। যেমন দেখেন, যদি দেখি আমি উচ্চশীল, ঠিক আছে? আবার লিখতে পারি আমি যে হচ্ছে উচ্চশীল, তারপর হচ্ছে কৃষ্ণের নামটা হচ্ছে ভুলে গেলাম। আচ্ছা আমি একটু রকম ধরনের দেখে নিচ্ছি, হঠাৎ করে মাঝে মাঝে স্টাক হয়ে যায়, চিন্তা করছিলাম আরেকটা, তো ওই জন্য। বলরামের নাম কি বলেন তো দেখি, যারা হিন্দু আছেন বলতে পারেন ভালো করে। অথবা কৃষ্ণের একটা নাম আছে না, সমস্যা নেই, আপনার না পারলে আমি বলে দিচ্ছি। এই তো পীতাম্বর, নীলাম্বর, একটা নাম বলছে, যেমন যদি কি পীতাম্বর, যদি বলি যে নীলাম্বর, নীলাম্বর, উচ্চশির, পীতাম্বর, নীলাম্বর, এই কটা উদাহরণ দিচ্ছি তাহলে হয়ে যাবে। উচ্চ মানে কি উঁচু বা হাই, অবশ্যই কি এটা অ্যাডজেক্টিভ। শির মানে হচ্ছে মাথা, তাহলে কি নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। পীতাম্বর, পিতা একটা কালার, রং, যা হচ্ছে অ্যাডজেক্টিভ। অম্বর মানে আকাশ হচ্ছে নাউন, ঠিক। নীলাম্বর, নীল হচ্ছে অ্যাডজেক্টিভ, অম্বর হচ্ছে আকাশ বা নাউন। তার মানে আলটিমেট কম্বিনেশন অ্যাডজেক্টিভ প্লাস নাউন পাচ্ছি। তার চেয়েও বড় বিষয় হচ্ছে এইগুলো কিন্তু আপনার কোনোটা সঠিক অর্থ দেয় না, অন্য অর্থ প্রদান করে।
যেমন দেখেন উচ্চশির মানে কি, উচ্চশির মানে কি যার মাথা উঁচুতে তাকে আমরা উচ্চশির বলি না। অর্থাৎ সমাজে তারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে বলতে আমরা উচ্চশির। বলতে কি উঁচুতে মাথা যার বা উঁচু শির যার তাকে আমরা উচ্চশির বলি না। একটা ছোট খাটো ব্যক্তিও উচ্চশির হতে পারে। ওকে, এটা কি আছে পীতাম্বর, পীত অম্বর যার, কারণ পীত অম্বর অনেকে থাকতে পারে, কিন্তু পীতাম্বর দ্বারা কাকে বুঝি, আমরা বুঝি হচ্ছে কৃষ্ণকে। ঠিক নীলাম্বর, নীল অম্বর যার, নীল অম্বর অনেকে থাকতে পারে, কিন্তু নীলাম্বর দ্বারা কাকে বুঝি, কৃষ্ণের ভাই বলরামকে বুঝি। আবার আছে হচ্ছে আহ হচ্ছে শিবকে জানি কি বলে ভুলে গেলাম। শিবের একটা নাম আছে না, যে শিবের কণ্ঠ, কি কণ্ঠ, শিবের একটা নাম আছে, মাঝে মাঝে কেমন জানি ছোটখাটো বিষয়গুলো একেবারে ভুলে যায়। হ্যাঁ এই তো খুব সহজ নাম, নীলকণ্ঠ। নীলকণ্ঠ, দেখেন নীলকণ্ঠ, নীলটা কি, অবশ্যই অ্যাডজেক্টিভ, কণ্ঠটা কি নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। কিন্তু নীলকণ্ঠ দ্বারা, অর্থাৎ যার গলাটা নীল তাকে কিন্তু আমরা নীলকণ্ঠ বলি না। চাইলে আমিও কিন্তু গলায় নীল রং মানে লাগিয়ে বাইরে ঘুরে বেড়াতে পারি, এবং আমি বাইরে গিয়ে বলবো ইয়েস আমার কণ্ঠ নীল, আমি হচ্ছে শিব, আমাকে পূজা করো। মানুষের তো পূজা করবে না, লাঠি নিয়ে ধাপড়ানি দিবে, লাঠি নিয়ে ধাপড়ানি দিবে, কারণ আমি তো শিব না। নীলকণ্ঠটা একজনকে বোঝায়, সে হচ্ছে শিব। আর এই জন্য এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রীহি। কি বহুব্রীহি? সমানাধিকরণ বহুব্রীহি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা শিখবো ব্যাধিকরণ বহুব্রীহি। এবার শিখবো হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি ডিরেক্ট টেকনিক লেখেন, নাউন প্লাস নাউন, একবারে শর্টকাট টেকনিক। কি টেকনিক? নাউন প্লাস নাউন, অর্থাৎ নাউন প্লাস নাউন কম্বিনেশন প্লে কিন্তু দুটো সমাস হচ্ছে। দেখেন এর আগেও একটা শিখলাম, আবার এখনো একটা চলে আসছে, তাই না? আগে কি শিখলাম? আগে ছিল হচ্ছে উপমিত কর্মধারয় সমাসে নাউন প্লাস নাউন, ব্যাধিকরণ নাউন প্লাস নাউন। তাহলে কিভাবে বুঝবো? সহজ নিয়ম, বহুব্রীহি সমাসে অর্থ দিবে উল্টাপাল্টা, আর উপমিত অর্থটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, আসেন কিছু উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাব। যেমন দেখেন, যদি বলি যে পূর্ণ নাম, ওকে, এরপরে বলতে পারি পূর্ণ নাম, তারপর হচ্ছে না, মনে হচ্ছে না, সূর্যমুখ বা সূর্যমুখী। পূর্ণ নাম বলতে পারি, সূর্যমুখী বলতে পারি। আজকে কোনো উদাহরণগুলো মাথা থেকে হারিয়ে যাচ্ছে। 80-20, 80-20। আসুন এখানে দেখি, নিচ থেকে শুরু করি। এই যে 80, এই 80 মানে কি? 80 মানে হচ্ছে দাঁত। অনেকে জানেন না যে 80 মানে হচ্ছে দাঁত, আর 20 মানে 20। দাঁত কি নাউন, 20ও কি নাউন, তাহলে কম্বিনেশন কি হচ্ছে নাউন প্লাস নাউন। এখন দেখেন ব্যাস ভাগ করে কি পাই, 80-তে 20 আছে যার, মানে কি দাঁতে 20 আছে যার। দাঁতে 20 অনেক প্রাণেরই আছে, কিন্তু আমরা সবাইকে কি সাপ বলি? 80-20 দ্বারা কি বুঝি? সাপ বুঝি। কিন্তু সাপকে তো মানে শুধু যে সাপেরই বিষ আছে, অন্য প্রাণীদের বিষ নেই, বিষয়টা ভুল। ব্যাস ভাগের সময় মিলছে না, অন্যরকম অর্থ দিচ্ছে। নাউন প্লাস নাউন কম্বিনেশন, ব্যাধিকরণ বহুব্রীহি। ঠিক সূর্যমুখী, সূর্যের দিকে মুখ যার, অনেকেরই মুখ সূর্যের দিকে থাকে, তাকে তোমরা সূর্যমুখী বলি না। কম্বিনেশন নাউন প্লাস নাউন পাবেন। পূর্ণ, পূর্ণ মানে হচ্ছে চোখ, আর নাক মানে হচ্ছে নাভি। তবে চোখ নাভি দুটাই হচ্ছে আপনার নাউন প্লাস নাউন কম্বিনেশন। কিন্তু অন্য নাম দ্বারা কাকে বুঝি? মাকড়সাকে বুঝি। তার মানে অর্থ ঠিকঠাক দিচ্ছে না, এই কারণে হচ্ছে এটা ব্যাধিকরণ বহুব্রীহি। ওকে, এরপর আসেন খুব সহজ, যা আপনারা পারেন তা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। ঠিক আছে, কি বহুব্রীহি? ব্যতিহার বহুব্রীহি। জবর আর দস্তি, ভেঙে দেখতে হবে যে দোস্তি দ্বারা কি বোঝাচ্ছে। আমি আসলে দোস্তির অর্থটা জানি না, আমি দেখে আপনাকে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আমি দেখতে হবে যে দোস্তি অর্থটা কি, কারণ সব ধরনের অর্থটা মাথায় থাকে না। এবার আসেন ব্যথা আর বহুব্রীহি, খুবই সহজ। দেখুন যে এখানে একই রকম দুটা শব্দ থাকবে, একটার সঙ্গে আ যুক্ত থাকবে, একটার সঙ্গে রস্য যুক্ত থাকবে।
যেমন কি টানাটানি, ঠিক আছে, এরপর কি আছে হাতাহাতি, চুলাচুলি, ধস্তাধস্তি, কানাকানি, গালাগালি, লাঠালাঠি, এরকম যত ধরনের উদাহরণ আছে সবগুলো হচ্ছে ব্যতিয়ার বহুব্রী। খুবই সহজ, এটা আপনারা পারেন। পরে উদাহরণ লেখেন, লেখেন যে হচ্ছে লাঠালাঠি, তারপর লেখেন যে চুলাচুলি, এটা লাঠিতে লাঠিতে যুদ্ধ, চুল ধরে যে যুদ্ধ বা চুলে চুলে যে যুদ্ধ, এরকম কোলাকুলি, ঠিক আছে, কোলে কোলে যে সম্প্রীতি, এরকম কোলাকুলি, তারপর হতে পারে কি আরো যেরকম যেগুলো আছে সবগুলি পারবেন ইনশাআল্লাহ, আমার কোনো কিছু না। দেখলে ধরো এইটার ব্যাস বাক্য যতটা আছে তার থেকে উদাহরণ দেবো, নিচে কোনটি ব্যাতের বহুব্রী, অথবা এটাতে ওই যে নিচে মানে এই সমাজটি কোন সমাজ উদাহরণ দিতে হবে, ব্যাতের বহুব্রী। ওকে, তাহলে আমরা তিনটা শিখে ফেললাম, এবার 4 নম্বরে আসি। এবার মধ্য পদলোপী বহুব্রী। মধ্যপদলোপী বহুব্রী কি দেখেন, মধ্যপদলোপী বহুব্রী আছে, আবার মধ্যপদলোপী কর্মধারয় আছে। এই দুটোর মধ্যে ব্যক্তির পার্থক্য আছে দেখেন, মধ্যপদলোপী বহুব্রীর ক্ষেত্রে ঠিক মাঝের পদটা লোপ পায়, আর মধ্যপদলোপী কর্মধারয়ের ক্ষেত্রে ঠিক মাঝের পদটা লোপ পাবে। আর মধ্যপদলোপী বহুব্রীর ক্ষেত্রে দেখবেন যে মাঝের পদ না, শেষের পদগুলো লোপ পাচ্ছে, প্রথম দুই পদ ঠিক আছে। আসেন কিছু উদাহরণ দিই। যদি লেখা হয় গায়ে হলুদ, ঠিক আছে, আবার দেখেন যদি লিখি যে মুখে ভাত, গায়ে হলুদ, মুখে ভাত, এক্সপ্লেন করে দেখেন যে গায়ে হলুদ মানে এটার ব্যাস বাক্য করলে পাই যে গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, এখানে না গা ইম্পর্টেন্ট না হলুদ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে অনুষ্ঠানটা, অর্থটা কিন্তু অন্যরকম দিচ্ছে। আর ব্যাস বাক্যকে দেখেন প্রথম দুটো পদ ঠিক আছে, বাকি পদগুলো একবারেই চলে যাচ্ছে। ওকে, তাহলে মুখে ভাত মানে কি, মুখে ভাত দেয়া হয় যে অনুষ্ঠানে, দেখেন মুখও ঠিক আছে, ভাতও ঠিক আছে, শেষের পদগুলো বিলুপ্ত হচ্ছে। ঠিক একইভাবে হাতে ছড়ি বা হাতে কলম, এগুলোকে আমরা বলবো যে মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। এরপর আসেন আরেকটা শিখি, তা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। কি সমাস আছে? প্রত্যয়ান্ত বহুব্রীহি। আসেন প্রত্যয়ান্ত বহুব্রীহি বলতে কি বুঝি? দেখুন যে শব্দের শেষে তিনটা প্রত্যয় থাকবে। কয়টা প্রত্যয় থাকবে? তিনটা প্রত্যয়। কি কি প্রত্যয় থাকবে? একটা হচ্ছে আ, এ, ও, এই তিনটা প্রত্যয় থাকবে, আর অর্থ দিবে অন্যরকম। যেমন দেখেন যদি বলি যে ঘর মুখ, ওকে, তারপর বলতে পারি যে এক চোখা, ঘর মুখ, এক চোখা, তারপর হচ্ছে পাতুরে, ঠিক আছে, আমরা এগুলোকে বলছি প্রত্যয়ান্ত বহুব্রী। যেমন দেখেন এই ঘর মুখ, ঘরের দিকে মুখ যান, আসলে যে ঘরের দিকে মুখ করে থাকে তাকে তো আমরা ঘর মুখ বলি না, অর্থাৎ যে বাইরে যেতে চায় না, যে সবসময় ঘরের মধ্যে থাকতে চায় তাকে বলছি ঘর মুখ। ঠিক একইভাবে এক চোখা মানে কি, যার একটা চোখ তাকে এক চোখা বলি না, এক চোখা যারা বলি তাকে, যার হচ্ছে পক্ষপাত দুষ্ট মানে পক্ষপাতিত্ব করে তাকে বলছি এক চোখা। পাতুরে অলস, প্রত্যয়ান্ত বহুব্রী শেষ করলাম। এখন আসেন আমরা শিখবো অলুক বহুব্রী। অলুক বহুব্রীর সঙ্গে অলুক তৎপুরুষের পার্থক্য হচ্ছে, দেখবেন অলুকের বহুব্রীর ক্ষেত্রে প্রথম পদে বিভক্তি থাকবে, শেষ পদে বিভক্তি থাকবে না। যেমন দেখেন যদি বলি যে কানে কলম, কানে কলম, এরপর বলতে পারি যে মাথায় পাগড়ি। দেন কানে কলম মানে কি, একটা ব্যক্তি ধরুন কানে কলমটা ঘুরতেছে, তাকে কি আপনি কানে কলম বলবেন? না, কানে কলমটা ওই ব্যক্তিকে বোঝানো হয়, অর্থাৎ এক কথায় হচ্ছে কাঠমিস্ত্রি যে কাজ করে, দেখবেন যে কাঠমিস্ত্রি কাজ করে সে সারাদিন কানে একটা পেন্সিল দিয়ে রাখে। এখন দেখেন কানে কলম, এখানে বিভক্তি কিন্তু কলম মানে বলেছেন, বিভক্তি লোপ পাবে না, প্রথম পদে বিভক্তি থাকবে, শেষ পদে থাকবে না। এটার ক্ষেত্রে এটার তৎপুরুষের ক্ষেত্রে পার্থক্য একটাই, তৎপুরুষের অর্থ ঠিকঠাক দিবে, আর এখানে অর্থটা দিবে অন্যরকম। এটা হচ্ছে বেসিক পার্থক্য। ঠিক আছে, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি পরে আপনিও ঘুরতে পারেন, আমিও ঘুরতে পারি, কিন্তু মাথায় পাগড়ি দ্বারা আমরা সাধারণত বুঝি জামাইদেরকে বুঝি, কাকে বুঝি? জামাইদেরকে বুঝি। ওকে, এই জন্য এগুলোকে বুঝি আমরা অলুক তৎপুরুষ সমাস, অলুক বহুব্রী। এরপর আসেন আমরা শিখবো সংখ্যাবাচক বহুব্রী। দেখেন এই সংখ্যাবাচক বহুব্রী সঙ্গে আমরা আরেকটা শিখবো, যে সংখ্যাবাচক বহুব্রী ভার্সেস দ্বিগু সমাস একসঙ্গে শিখবো। কারণ কি, সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগুটা একেবারে কাছাকাছি, অনেকটাই কাছাকাছি, ঠিক আছে।
তো তিনটা বৈশিষ্ট্যর মাধ্যমে আমরা এগুলো আলাদা করব। যার তিনটা বৈশিষ্ট্য থাকবে তাকে বলে সংখ্যাবাচক বহুব্রী, আর যার তিনটা বৈশিষ্ট্য থাকবে তাকে বলে দ্বিগু সমাস। এক নম্বর বৈশিষ্ট্য দেখেন যে শুরুতে সংখ্যা থাকবে, এটা দুটোরই থাকে, শুরুতে সংখ্যা থাকবে। দুই নম্বর হচ্ছে সমস্ত পদের শেষে, অর্থাৎ পদের শেষে, সমস্ত পদের শেষে রস্বই অথবা দীর্ঘই অথবা আ, তিনটা থাকবে, রস্বই দীর্ঘ আ থাকবে, সমস্ত শেষে রস্বই দীর্ঘ আ থাকবে। এবং লাস্ট হচ্ছে পদটি বিশেষণ হবে, পদটি কি হবে, বিশেষণ হবে। এই তিনটা বৈশিষ্ট্য যার থাকবে তাকে বলবো সংখ্যাবাচক বহুব্রী, আর যার থাকবে না তাকে বলবো দ্বিগু। আসেন একটু উদাহরণ দেখি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি 11টা বাজার কাছাকাছি, এত লেন্দি ক্লাস, এত বড় ক্লাস, ডিটেইলস না বলেও অল্প রূপে পড়ে যাচ্ছি, তারপরে দেখেন সময় চলে গেছে অলরেডি 1 ঘন্টা 21 মিনিট ডান। ওকে, আসেন উদাহরণ দেখি। দেখেন যদি বলে যে চৌচালা, এরপর দেখেন যদি বলি যে চৌবাচ্চা, এরপর বললাম যে শতাব্দী, এরপর বললাম দশভুজা, বললাম ত্রিফলা। আচ্ছা এই করে দিয়ে বোঝায়, বেশি উদাহরণ দিলে বেশি টাইম চলে যাবে। আপনারা জাস্ট দেখেন, দেখেন চৌচালা শব্দের শুরুতে চৌ সংখ্যা আছে, চাল যোগ আ, চালা শেষে আ আছে, এক নম্বর মিলছে, দুই নম্বর মিলছে। আবার চৌচালা দ্বারা বাইরেটা কেমন বিশেষায়িত করা হয়, বিশেষণ বোঝাচ্ছে, তিনটা শব্দ মিলছে, এজন্য কি এটা সংখ্যাবাচক বহুব্রী। তাহলে চৌচালা কি, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। চৌবাচ্চা, দেখেন চৌ আছে, মেন শব্দ বাচ্চা, বাচ্চা শেষে কিন্তু আ নেই, তাহলে আ না থাকলে কি হবে, দ্বিগু হবে, কিন্তু এখানে অর্থটা ভিন্ন দিচ্ছে। আমরা চৌবাচ্চা দ্বারা চারটা বাচ্চা আছে যার তাকে বুঝি না, আমরা চৌবাচ্চা দ্বারা বুঝি একটা কালে ঢাকার পাত্র। অর্থ সংগতি ঠিক নেই, এই জন্য বহুব্রী, আর যেহেতু সংখ্যা আছে এই জন্য সংখ্যাবাচক বহুব্রী, মানে অর্থটা খুব জরুরি। এবারে শতাব্দী, দেখেন শত অব্দের সমাহার, দেখেন শতাব্দী যদি ভাঙি, প্রথমে শত আছে, কারণ কি সংখ্যা আছে, শেষে কিন্তু দীর্ঘইকার আছে, অব্দ থেকে অব্দি দীর্ঘইকারও আছে শেষে, তার মানে কি এটা সংখ্যাবাচক বহুব্রী হবে, কিন্তু না, শতাব্দী দ্বারা কিন্তু বিশেষ্য বোঝানো হয়, মানে কি 100 বছরের নাম হচ্ছে শতাব্দী, বিশেষ্য বোঝাচ্ছে, আর এই কারণে এটা হচ্ছে দ্বিগু সমাস। যদি এটা অন্য কোনো অর্থ দিত তাহলে কিন্তু এটা ঠিকই বহুব্রী হয়ে যেত। এরপরে দশভুজা, দেখেন 10 আছে, ভুজ যোগ আ, ভুজা শেষে আ আছে, আর দশভুজা দ্বারা যার 10টা হাত আছে শুধু তাকে না, এটা বিশিষ্ট একজনকে বোঝায় দশভুজা, তাহলে দেবী দুর্গাকে বোঝায়, অন্যরকম অর্থ দিচ্ছে, আর এই জন্য এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। দশভুজাকে কি বলছি আমরা, সংখ্যাবাচক বহুব্রী। কেন বলছি, অর্থটা অন্যরকম দিচ্ছে। আবার দেখেন ত্রিফলা, শব্দের শুধু তিন আছে, ফল যোগ আ, ফলা আছে, ত্রিফলা দুইটা শব্দ মানছে, কিন্তু ত্রিফলা দ্বারা কোনো বিশেষণ বোঝায় না। ত্রিফলা দ্বারা বোঝায় তিন ফলের সমাহার, কি কি, অর্থকি, আমলকি, বয়রা, এই তিনটা ফলকে ওষুধ বানালে যে নাম হয় তাকে বলে ত্রিফলা, কারণ এটা একটা নাম আছে। আর এই কারণে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী না, এটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, ঠিক একইভাবে তেমোহনা, তিন নদীর সমাহার, তিনটা নদীর এক জায়গায় সমান হলে তাকে বলি তেমোহনা, এই তেমন একটা নাম, এই জন্য এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী না হয়ে এটা হয়ে যাবে দ্বিগু সমাস। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সত্যি কথা বলতে কি, যে ক্লাস আমার 2 ঘন্টা কেন, ক্লাস আমার 3 ঘন্টা নিলেও কোনো সমস্যা নেই, কারণ আমার বক বক করার অভ্যেস আছে, আর আমার ক্লাস অনেকক্ষণ ধরে নেওয়ারও অভ্যেস আছে। কারণ বেসিক্যালি যখন অ্যাডমিশন টেস্টে ক্লাস দিতাম তখন আমাদের বা আমার ক্লাসের টাইম ছিল 3 ঘন্টা করে। 3 ঘন্টা ক্লাস না আমার কোনো ব্যাপারই না, কিন্তু ব্যাপার হচ্ছে আপনাদের যারা ক্লাস করবেন তাদের একটা সময়ের বিষয়। আবার বলা হয়েছে যে যারা অনেকে গ্রামে থেকে ক্লাস করে, ইন্টারনেট সমস্যা, সো 1.5 ঘন্টার বেশি ক্লাস না নেওয়াটাই শ্রেয়। অনেক ধরনের বাধ্যবাধকতা দিয়ে ক্লাসগুলো নিতে হচ্ছে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি যত দ্রুত কথা বলে শেষ করে দেওয়া যায়, আর আশা করছি বুঝবেন আপনারা। আর সমাজ তো একদিনে বুঝবেন না, আমি যা বলেছি খাতাটা দেখবেন, লিখবেন, ভিডিও দেখবেন, এরপর আবার একটু বই প্র্যাকটিস করবেন, প্রবলেম হলে নক করবেন, 3-4 বার একটু সমাজ প্র্যাকটিস করতে হবে, পুরোটাই 3 থেকে 4 বার যদি পড়েন দেখুন যে কিছুটা আয়ত্ত আসবে। ঠিক আছে, ওকে। এই বহুব্রীর সর্বশেষ আছে নয় বহুব্রী।
নয় বহুব্রীহি কি, যে এখানেও নামবোধক কিছু অব্যয় থাকবে। এটার মজার বিষয় হচ্ছে অর্থাৎ যে বহুব্রীহি সমাসের পূর্ব পদে নয় পদ থাকে অর্থাৎ নামবোধক পদ থাকে এবং পদগুলো হবে বিশেষ্য পদের বহুব্রীহি সমাস, অর্থাৎ পদগুলো বিশেষ্য থাকবে, তাকে বলছে আমরা নয় বহুব্রীহি সমাস। ওকে, আসে কিছু দেখি অর্থ দেখি। যেমন দেখি নির্মল, নির্দোষ, নির্মল, নির্দোষ হচ্ছে অজ্ঞান, ঠিক আছে, লিখতে পারি যে বেহুশ, নির্ভুল ইত্যাদি, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলছি, যে নয় বহুব্রীহি সমাস। ব্যাপারে কয়টা সমাস পড়ালাম, চারটা। কি কি, দ্বন্দ্ব, এরপরে কর্মধারয়, এরপরে তৎপুরুষ, এরপরে বহুব্রীহি, এবং বহুব্রীহির সঙ্গে আমরা শিখে ফেলেছি হচ্ছে দ্বিগু সমাস। ঠিক আছে, তাহলে কি পাঁচটা শিখেছি, আর একটা বাকি আছে, চলেন এটাও শেষ করি। সর্বশেষ হচ্ছে অব্যয়ীভাব সমাস। আসেন, অব্যয়ীভাব সমাস কাকে বলে? অব্যয়ীভাব সমাস বোঝার জন্য আমি একটা শর্টকাট টেকনিক দিচ্ছি, দেখেন। শর্টকাট টেকনিক হচ্ছে প্রাদি সমাস যোগ অ, অনা, বে, না, নি, স। দেখেন, প্রাদি সমাস একটা কবিতা আছে যে প্রগতি রচে প্রতিহিংসার প্রবচন, প্রভাতে প্রভাতে অনুতাপ করে অনুতাপের পরিক্রমা, একটা কবিতা আছে। যদি সময় থাকতো আজকে আর প্রাদি সমাজের দিকে যেতে চাচ্ছি না, কারণ এটা থেকে পরীক্ষার প্রশ্ন তেমন আসে না বললেই চলে। নরমালি প্র পড়া দিয়ে এই প্রাদি সমাস শুরু তৈরি হয়, প্র পড়া অনু, ঠিক আছে। যাই হোক, এখন দেখেন এই প্রাদি সমাস বাদ এবং অ, অনা, বে, না, নি, স, এই কটা উপসর্গ যুগে গঠিত শব্দগুলো বাদ, এগুলো বাদ দিয়ে বাকি যে উপসর্গ থাকে, উপসর্গ তো অনেক, তার মধ্যে দেখি কি অ, অনা, বে, না, নি, স, এই উপসর্গ গুলো বাদ দিয়ে অন্য যে উপসর্গগুলো যে শব্দগুলো তৈরি হবে আমরা তাকেই বলতে পারবো অব্যয়ীভাব সমাস। এটা শর্টকাট নিয়ম, যার মাধ্যমে অনেকগুলো অব্যয়ীভাব সমাস একবারে চেনা যায়। একটা কি প্রাদি সমাস, প্রাদি সমাসগুলোকে বাদ দিবেন, এরপরে অ, অনা, বে, না, নি, স, এইগুলো তৈরি করা শব্দগুলোকে বাদ দিবেন, বাকি যেসব শব্দগুলো আছে সেগুলো পড়বেন। এখন আপনার জন্য এই অব্যয়ভাব সমাসের লার্নিং সেকশন হচ্ছে, যা আমাদের বেশি পড়ানোর কিছু নেই, আপনাকে নিজে দেখতে হবে। তা হচ্ছে অব্যয়ভাব সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে অর্থ চেয়ে। পরীক্ষায় প্রশ্ন আসে না যে নিচের কোনটা অব্যয়ভাব সমাস, বা সমাস একটা বলতে বলবে কিনা এটা অব্যয়ভাব সমাস কিনা, এটাও পরীক্ষায় আসে না। পরীক্ষায় আসে অর্থ চেয়ে, যেমন কি উপকূল, দেন উপকূল উপ উপসর্গ তৈরি হয়েছে, এখন চাইবে এই যে উপ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই উপ হচ্ছে সামীপ্য বা নিকটে বা কাছে অর্থে ব্যবহৃত হয়েছে, এই উপকূল অব্যয়ভাব সমাস। তো আপনাদের কাজ হবে যে আমাদের, দেখেন এখানে প্রাদেশিক সমাসের কিছু উদাহরণ দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন। আচ্ছা, ওইগুলো দেখি। অব্যয়ীভাব সমাস, হ্যাঁ, প্রত্যেকটা যে অর্থ দিয়েছে, সামীপ্য অর্থে, দীপসা মানে কি কম অর্থে, তারপর হচ্ছে অভাব অর্থে নি, যেমন কি ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ, পর্যন্ত মানে কি আ, আ উপসর্গ যুক্ত হয়েছে পর্যন্ত অর্থে, সাদৃশ্য অর্থে উপ, আবার হচ্ছে বিরোধ অর্থে প্রতি, প্রতিকূল, আবার হচ্ছে প্রতিবাদ, এগুলো হচ্ছে বিরোধ অর্থে। আপনাকে এই সমাসগুলো মানে ব্যাস বাক্য পড়ার দরকার নেই, জাস্ট কোন উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এইটুকু কষ্ট করে মুখস্থ করবেন। আর এগুলো তো ভাই আমাদের সত্যি কথা পড়ানোর কেউ কোনো কিছু থাকে না, আমি কি পড়াবো যে কুলের সামীপ্যে উপকূল, মনে এগুলো পড়ার দরকার নেই। এগুলো আপনার বাসায় একটু নিজ দায়িত্বে কষ্ট করে পড়ে নেবেন, তাহলেই বেশি ভালো করবেন, ঠিক আছে। এরপরে সমার্থক শব্দের মেবি একটা ক্লাস নিয়েছিলাম আমি, পিডিএফ ফাইল শেয়ার করে, মনে নেই নিয়েছিলাম কিনা আপনাদের। এগুলো সমার্থক শব্দ বেশি আমারও পড়ার কিছু নেই, তবে সমার্থক শব্দ সেগুলি পরীক্ষায় আসবে যেগুলো প্রকৃতি রিলেটেড। আমি আবার বলছি, সমার্থক শব্দ পরীক্ষায় ওইগুলো আসবে যেগুলো প্রকৃতি রিলেটেড, যেমন কি ঘোড়া, আকাশ, পানি, বায়ু, আগুন, ঠিক আছে, যেগুলো প্রকৃতিতে সেগুলো পড়বেন পরীক্ষায় আসবে সেগুলি আসবে। আর বানান ভুল শুদ্ধিকরণ শীত থেকে দেখে নিবেন, ভালো হয়ে যাবে। ওকে, অনেক দ্রুত, সামীপ্য মানে নিকটে বা কাছে, কুলের সামীপ্যে বা কুলের সমুখে মানে কাছাকাছি, উপকূল, নদীর কূল মানে কি একদম নদীর কিনারা, কিনারার কাছাকাছি কিছু আছে, কথা হচ্ছে কুলে একা বসে আছি রাহি, দেখেন ওটা রবি ঠাকুরের
বুঝতেছি না, আমি ভুলে গেছি। আরেকটা গাছ আছে যে নদীর কুল নাই, কিনারা নাই। কুল নাই মানে কি, যে কুলের কাছাকাছি খুঁজে পাচ্ছে, নদীটা বিশাল বড়, নদীর কোনো শেষ পাচ্ছে না, এক জায়গা থেকে এক জায়গায় যাবে, তার কুল খুঁজে পাচ্ছে না। আর উপকূল মানে কি, কুলের কাছাকাছি, বা সামীপ্য মানে হচ্ছে কাছাকাছি, এই আর কি। দীপসা মানে অনেকটা অল্প অর্থে বোঝায়, কাছাকাছি বোঝায়। আপনি অর্থ লিখতে চান, আপনি চাইলে শিখতে দেখে অর্থ লিখতে পারেন। যদি কোনো অর্থ না পান, আপনারা হচ্ছে কোনো কিছু অর্থ না পান, আপনাকে শর্টকাট কেম, ধরেন আপনি একটা শব্দের অর্থ পাচ্ছেন না, জাস্ট ওই শব্দটা লিখে গুগলে একটা সার্চ করবেন অর্থ কি, ব্যাস, হয়ে গেল, ঝামেলা শেষ। ঠিক আছে। আতিশয্য মানে হচ্ছে অনেক, আতিশয্য মানে হচ্ছে অনেক, তো সহজ অর্থ। ওকে, যাই হোক, আজকে ক্লাসটা একটু বড়ই নিয়েছি, মোটামুটি অনেক কথা বলেছি একদম শুরু থেকে। তো আপনাদের সঙ্গে একদম শুরু থেকে একটা শেষ পর্যন্ত জার্নি ছিল, খুব ভালো একটা জার্নি হলো আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে হয়, কারণ আপনাদের মতো অনেক মেধাবী, অনেক ধৈর্যশীলদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আসলে আপনার অনেক ধৈর্যশীল, কারণ ওই অনলাইনে এতক্ষণ বিসিএস এর ক্লাস করা খুবই প্যারাদায়ক। আমি চেষ্টা করেছি আমার ক্লাসগুলোকে একটু মজাদার করে নিতে, একটু ফানি টাইপ করে নিতে চেষ্টা করেছি। আমি যা জানি তা শেখাইতে, জানি না কতটুকু পেরেছি, তবে আমি চেষ্টা করেছি। তো চেষ্টার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে জাস্ট নিজ গুণে ক্ষমা করে দিবেন। হয়তো আপনার সঙ্গে সামনাসামনি দেখা হতে পারে, অথবা অনলাইনেও দেখা হতে পারে। তো আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনারা অনেক ভালো করবেন সেই দোয়া। আর কিছু না বলি আজকে। আর হচ্ছে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাদেরকে অলরেডি ফেসবুক আইডি দিয়ে দিয়েছিলাম, আপনারা হয়তো আমার সঙ্গে অনেকে ফেসবুকে যুক্ত আছেন। যারা ফেসবুকে যুক্ত নেই তারা একটু আমাকে খুঁজে নেবেন, পেয়ে যাবেন কোথাও না কোথাও। আমার নাম দিয়ে সার্চ করলে হয়তো আমাকে পেয়ে যেতে পারেন। আমার প্রোফাইলে আমার ছবি দেওয়া আছে, আমার ভার্সিটির নাম জগন্নাথ ইউনিভার্সিটি দেওয়া আছে। মার্কস কার্ডটা অবশ্যই এখনো যুক্ত করা হয়নি, পরে যুক্ত করে নিব, সমস্যা নেই। খুঁজে নেবেন যদি প্রয়োজন পড়ে। আমি চেষ্টা করবো আপনাদের কোনো সমস্যা থাকলে আমার সাধ্য মতো, যদি সাধ্যের মধ্যে থেকে সাহায্য করব। আর আমি যদি কোনো বিপদে পড়ি, আশা করছি আপনারাও আমার বিপদে আমাকে সাহায্য করবেন, আমার জন্য দোয়া করবেন। তো সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ক্লাসটা এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।